আজকে আমরা পড়বো হচ্ছে স্পেলিং। তো আপনাদের আগামী কালকে এবং হচ্ছে আপনাদের ইংরেজি যে গ্রামার এক্সামটা, সেই গ্রামার এক্সামটা হচ্ছে একদিন পেছানো হয়েছে। আপনাদের গ্রামার এক্সামটা হবে হচ্ছে 18 সেপ্টেম্বর। যদিও 18 সেপ্টেম্বর হচ্ছে 18 সেপ্টেম্বর পরীক্ষা আছে আপনাদের, 47 অনেকেই পরীক্ষা দিবেন, তারপরেও একদিন পিছিয়ে দেওয়া হয়েছে ইংরেজি গ্রামার, যেহেতু ইংরেজি গ্রামার প্লাস হচ্ছে আপনাদের কিছু ভোকাবুলারিও পড়তে হবে, সেক্ষেত্রে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আপনাদের পরীক্ষাটা হবে হচ্ছে 18 সেপ্টেম্বর। তো 18 সেপ্টেম্বর এইটা একটা সুবিধাজনক সময়ই নেওয়া হবে, যাতে করে সবার জন্য সুবিধা হয়। সেভাবেই আসলে টাইমটা ফিক্স করা হবে, অর্থাৎ পরীক্ষার যে টাইমিংটা, যে সকাল হবে নাকি বিকাল হবে, নাকি টাইমটা আমরা একটু বাড়াই দিব, ওই হিসাবে আসলে ঠিক করা হবে। আর আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের হচ্ছে যে যে বিষয়গুলো আছে, এগুলোর ম্যাক্সিমাম জিনিস আসলে রাইট ফর্ম অফ ভার্বে কভার হয়ে গিয়েছে বা কারেকশনে কভার হয়ে গিয়েছে। তারপরেও আপনারা যেহেতু চেয়েছেন, সেটার ছোট্ট একটা সেশন হচ্ছে নেওয়া হবে। আর আরেকটা জিনিস বাকি রয়ে গিয়েছিল, সেটা হচ্ছে কন্ডিশনাল, ওইটাও খুব বেশি না, ওইটাও কভার করে দেওয়া হবে। আর ইংরেজি গ্রামারে আরেকটা ছোট টপিক আছে, যেখান থেকে প্রশ্ন খুব একটা আসলে আসে না, খুব কম আসে, এবং আমরাও এটা আসলে খুব একটা কভার করি না। আমরা এটা কভার করি না বললেই চলে। সেটা হচ্ছে কম্পোজিশন নামে একটা পার্ট আছে। কম্পোজিশন বলতে ওই যে আমরা ছোটকালে পড়েছি না, যে অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে লেটার রাইটিং। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের কয়টা পার্ট থাকে, একটা লেটারের কয়টা পার্ট থাকে, একটা এসে লেখার সময় কয়টা পার্ট থাকে, এই জিনিসগুলো হচ্ছে কম্পোজিশনের মধ্যে ইনক্লুড থাকে। তো এইগুলা পরীক্ষাতে খুব একটা আসে না, একদমই রেয়ার। তারপরেও আমরা এটার এটার একটা ক্লাস আমরা নিব। তো সব মিলাই হচ্ছে যে 1-1.5 ঘন্টার একটা ক্লাস লাগবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কম্পোজিশন এবং হচ্ছে আপনার কন্ডিশনাল সহ। তো সেই ক্লাসটা হচ্ছে আগামীকালকে আপনারা সকালে পাবেন। আজকে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক দেখবো, সেটা হচ্ছে স্পেলিং। দেখেন, স্পেলিং এমন কোনো বিশেষ পরীক্ষা বাদ নাই যে স্পেলিং আসে নাই। এমন কোনো বিশেষ বাদ নাই বললে আসলে একটু ভুল বলা হবে। আম, ইংরেজি গ্রামার যে পোর্শনটা, সেইখানে মেবি 46, 46-এ, হ্যাঁ, 46-এ স্পেলিং থেকে কোনো প্রশ্ন আসে নাই ইংরেজি গ্রামার পার্টে। কিন্তু এই স্পেলিং পোর্শনটা হচ্ছে আপনার এইটা যে শুধু ইংরেজি গ্রামারেই আসে ওরকম না, এটা কিন্তু আপনার ম্যাথ এবং মেন্টালিটি যে অংশটা, হ্যাঁ, সেখানেও কিন্তু স্পেলিং থেকে প্রশ্ন আসে। তার মানে এটা আপনার দুই দিকেই আপনাকে কিন্তু হেল্প করবে। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো হচ্ছে স্পেলিং। এই স্পেলিং এর মধ্যে আমরা কিছু কমন কমন স্পেলিং শিখবো, এবং স্পেলিং গুলো আসলে কিভাবে শিখতে হয় সেই সম্পর্কে কিছু জিনিসপত্র আলোচনা করার চেষ্টা করব। দেখেন, আমি স্পেলিং আমার আমি যেভাবে শিখে আর কি স্পেলিং, বা আমি যেভাবে হচ্ছে শিখেছি, সেটা হচ্ছে একটু অদ্ভুত ভাবে হচ্ছে শিখেছি। অদ্ভুতটা হচ্ছে এরকম, ধরো এই যে অ্যাসাসিনেশন, হ্যাঁ, অ্যাসাসিনেশন, এটা হচ্ছে যে আপনি যদি এটার মানে হচ্ছে গুপ্ত হত্যা। গুপ্ত হত্যা মানে হচ্ছে যে কাউকে খুন করা, এবং সেই খুনটা হচ্ছে হচ্ছে লুকিয়ে করা, হ্যাঁ, কাউকে দিয়ে হচ্ছে তাকে খুন করে ফেলা। তো অ্যাসাসিনেশন, এটার বানানটা যদি আপনি খেয়াল করেন, ASSINATION। হ্যাঁ, তো আমি সিলেবল ধরে ধরে উচ্চারণ করতাম। সিলেবল মানে কি? সিলেবলের বাংলা অর্থ হচ্ছে অক্ষর। সিলেবলের বাংলা অর্থ হচ্ছে অক্ষর। এটা কিন্তু বর্ণ না, একটা হচ্ছে বর্ণ আর একটা হচ্ছে অক্ষর। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য আছে। যেমন ধরেন যে আহ ম্যাঙ্গো, ম্যাঙ্গো, এইখানে সিলেবল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ম্যান এবং আরটা হচ্ছে গো। এই যে দুইটা, এই দুইটাকে বলা হচ্ছে অক্ষর। অক্ষর, ঠিক আছে। আর বর্ণ কোনটা? এই যে MAN, এগুলো হচ্ছে লেটার বা বর্ণ। তো আমি সাধারণত যেভাবে উচ্চারণটা হয় সেভাবেই উচ্চারণ করার চেষ্টা করতাম। যেমন এস, এসা, এসাসি, অ্যাসাসিনেশন। তো এভাবে উচ্চারণ করলে আমার কাছে মনে হয় যে কোন কোন বর্ণ এই বাক্য শব্দটাতে আছে সেটা আসলে ভালোভাবে বোঝা যায়। তো এখানে একটা হচ্ছে যে এইভাবে ভাগ ভাগ করে দেখিয়ে দেওয়া হয়েছে যে অ্যাসাসিনেশন, তার মানে এখানে ডাবল এস আছে দুইবার, তাহলে অ্যাসাসিনেশন। এটার ফানি ওয়েতে আপনি মনে রাখতে পারেন, যেমন এভাবে আপনি মনে রাখতেন, যেমন গাধা গাধা আমি জাতি। হ্যাঁ, যদি এটার হচ্ছে আপনি যদি প্রত্যেকটা সিলেবলের একটা করে অর্থ নেন, সেক্ষেত্রে হয় গাধা গাধা আমি জাতি। তো যাই হোক, আচ্ছা, এরপরে আসেন লেফটেন্যান্ট।
এটার উচ্চারণটা কিন্তু হচ্ছে লিউটেন্যান্ট না, এটা উচ্চারণটা হচ্ছে লেফটেন্যান্ট। তবে আমি যখন এটা শিখেছি তখন আমি এটাকে যেভাবে এটার উচ্চারণটা আসে ওইভাবেই আমি শিখেছি। যেমন লিউ, লাই ইউটিনান্ট, লাই ইউটিনান্ট, হ্যাঁ আমি এভাবেই এটা পড়ার চেষ্টা করেছি। লাই লাই ইউ টেন আন্ট, লাই ইউ টেন আন্ট, ঠিক আছে। তো যদি আপনি এভাবে ভেঙে ভেঙে দেখেন তাহলে হয় হচ্ছে লাই ইউ টেন আন্ট, হ্যাঁ। তাহলে লাই ইউ টেন আন্ট এটার যদি আপনি আবার অর্থ করেন সেক্ষেত্রে হয় হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া। তবে এটার উচ্চারণটা কিন্তু লিউটেন্যান্ট না, এটার উচ্চারণটা হচ্ছে লেফটেন্যান্ট। কর্নেল, কর্নেল উচ্চারণটা হচ্ছে কর্নেল, কিন্তু আপনি যদি স্পেলিংটা দেখেন সেক্ষেত্রে হচ্ছে COLONEL, উচ্চারণটা হয় হচ্ছে কলোনেল। তা আপনি পড়ার সময় যদি বানানটা ভালোভাবে মনে রাখতে চান সেক্ষেত্রে পড়ার সময় আপনি কলোনেল উচ্চারণ করবেন, কলোনেল যেভাবে আছে ওইভাবে উচ্চারণ করবেন, হ্যাঁ। মানে আপনি মনে মনে এভাবে উচ্চারণ করবেন, কেন? মনে রাখার জন্য, যে COLONEL, কলোনেল। এরপর দেখেন যে ময়মনসিং, মাই ম্যান সিং, GH, মাই ম্যান সিন, GH, আমি এভাবে মনে রেখেছিলাম, মাই ম্যান সিন, GH, এই যে মাই, তারপর হচ্ছে মেন, সিন, এরপর হচ্ছে জিএস। তাহলে ময়মনসিংহ, ময়মনসিংহ, তাহলে এটা যদি আপনি ভেঙে ভেঙে লেখেন তাহলে হয় এরকম, মাই ম্যান সিং এইচ, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন মিলেনিয়াম। তো এটার আপনি উচ্চারণটা এভাবে করতে পারেন, মিলেনিয়াম, মিলেনিয়াম। মিললে, মিললে মানে হচ্ছে MILLE, মিললে এরপরে ডাবল এন আছে, মিললেন, মিললেন নিয়াম, NIUM, মিলেনিয়াম। মিলেনিয়াম অর্থ হচ্ছে সহস্রাব্দ। ভিলেন, তো এটা আপনি উচ্চারণ করতে পারেন এইভাবে, ভিল্লাইন বা ভিল্লেইন। যদিও এটা উচ্চারণ না, কিন্তু মনে রাখার সুবিধার্থে আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন, ভিল্লেইন। তাহলে VILLAIN, VILLAIN, ভিলেন। আবার এভাবে উচ্চারণ করতে পারেন ভিল্লা ইন, ভিল্লা ইন, ভিল্লা, VILLAIN, ভিল্লা ইন। লিয়াইসন, লিয়াইসন মানে হচ্ছে যোগাযোগ রাখা বা যোগাযোগ। তাহলে এইটা আপনি স্পেলিংটা দেখেন, LIAISON, লিআইসন, LIAISON, লাইআইসন অথবা LIAISON, লিআইসন, দুইটা ভাবেই আপনি উচ্চারণটা করতে পারেন। তাহলে লি আই সান, LIAISON। হেলুসিনেশন, হেলুসিনেশন মানে হচ্ছে দৃষ্টিভ্রম, দৃষ্টিভ্রম। কেউ যদি দীর্ঘ সময় ধরে ঘুম না যায়, হ্যাঁ, কারো যদি নিদ্রাহীনতা থাকে তখন সে হচ্ছে হ্যালুসিনেশনে ভোগে। হ্যালুসিনেশনের জিনিসটা হচ্ছে যে আপনি এরকম কোনো শব্দ শুনবেন বা এরকম কোনো জিনিস আপনি সামনে দেখবেন যেটা আসলে নাই, সামনে আসলে নাই, কিন্তু সেটা আপনি শুনতে পারবেন, সেটা আপনি দেখতে পারবেন, এটাকে বলা হয় হ্যালুসিনেশন। যেমন কেউ যদি হচ্ছে নেশা করে তাহলে তার হ্যালুসিনেশন হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার জ্বরের ঘোরে অনেকের হচ্ছে হ্যালুসিনেশন হয়। আমাদের আমাদের দেশে যেমন একটা রোগ আছে, নাম হচ্ছে স্কিজোফ্রেনিয়া, হ্যাঁ, সিজোফ্রেনিয়া বা স্কিজোফ্রেনিয়া দুইটা বলা হয়। তো গ্রামে জিনে ধরা একটা ব্যাপার আছে, হ্যাঁ, যে তার গায়ে বাতাস লাগছে বা হচ্ছে জিনে ধরছে, এরকম একটা ব্যাপার আছে গ্রামে। তো দেখবেন যে জিনে ধরলে কি হয়, অনেক সময় আপনারা গল্প শুনবেন যে সে ছিল মহিলা কিন্তু তার গলার স্বর বেরোচ্ছে পুরুষালী একটা কণ্ঠ বেরোচ্ছে, হ্যাঁ, পুরুষালী একটা স্বর তার মধ্যে আসতেছে। আবার দেখা যায় যে সে গাছে উঠে যাচ্ছে। যেমন আমাদেরই একটা ফ্রেন্ড, হঠাৎ করে সকালবেলা শুনি তাকে খুঁজে পাচ্ছে না। তো কই গেছে কই গেছে, আমরা আমরা তখন প্রাইমারি স্কুলে পড়ি, 5 বা 6-এ পড়ি। তখন দেখি, তখন শুনি যে সে সে আমাদের ওই আমাদের বাড়ির পাশেই একটা মোটা গাব গাছ ছিল, এই এই গাব গাছের আগে উঠে সে বসে আছে। তো পরে মোটামুটি পুরো গ্রাম হয়ে গেছে যে যে তাকে হলো পরীতে ধরছে, হ্যাঁ। মানে জিন তো হলো পুরুষ, মানে পরী হইলো সুন্দর কিছু বা সুন্দর জিন, ওইভাবে এটাকে এটাকে মনে করা হয়। দেখা যায় যে এরকম অনেক সময় যে আসলে তার রোগটা হচ্ছে সিজোফ্রেনিক রোগ, কারণ সিজোফ্রেনিক হইলে দেখা যায় যে তার গলার স্বর চেঞ্জ হয়ে যায় এবং সেই গাছে উড়ে যেতে পারে, কিন্তু ওইটাকে আসলে দিনে ধরা হিসেবে ট্রিট করা হয়। তো হ্যালুসিনেশন, এটার বানানটা খেয়াল করেন, হাল্লু, হাল্লুসিনেশন, আমি এভাবে মনে রাখতাম, হাল্লুসিনেশন, হাল্লুসিনেশন, HALLUCINATION, শোন, হেলুসিনেশন, ঠিক আছে। আচ্ছা, আমার উচ্চারণ সবসময় ঠিকঠাক থাকে না। এখানে যদি কেউ খুব ভালো উচ্চারণ
করতে পারেন তাহলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার উচ্চারণ খুব একটা ভালো না আমার কাছে মনে হয়। মানে ওই যে অনেকে ইংরেজিতে শব্দ বা দেখা যায় যে এক একটা শব্দের এক এক রকম উচ্চারণ আছে, তো ওইটা আমি আসলে পারি না, এবং আমার কাছে মনে হয় যে ওইটা শেখাটা খুব কঠিন। হ্যাঁ, যেমন ধরেন আমেরিকা, হ্যাঁ এটার উচ্চারণ হচ্ছে মেরিকা। হ্যাঁ, তো এরকম অনেক উচ্চারণ আছে যেগুলো আমরা আসলে ভুলভাল উচ্চারণ করি। তো আমার ওই ক্ষেত্রে উম, ঘাটতি আছে, তবে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, দেখেন হাল্লুসিনেশন বা হেলুসিনেশন, HALLUCINATION, হ্যালুসিনেশন মানে হচ্ছে দৃষ্টিভ্রম। ডিলেমা, ডিলেমা এটার উচ্চারণ আপনি করতে পারেন ডাইলেম্মা, ডাইলেম্মা, DIDILEMMA, ডাইলেম্মা, ডাইলেম্মা। তাহলে DILEMMA, ডিলেমা। ডিলেমা মানে কি? ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট, দ্বিধা। হ্যাঁ, উভয় সংকট। রেস্টুরেন্ট, রেস্টাউরান্ট, রেস্টাউরান্ট, রেস্টুরেন্ট আমরা এটা উচ্চারণ করি আমরা হচ্ছে রেস্টুরেন্ট, তবে এটার স্পেলিং দিয়ে বা বর্ণ সহ যদি আপনি ভেঙে ভেঙে উচ্চারণ করেন সেক্ষেত্রে উচ্চারণটা হয় রেস্টাউরান্ট, RES, রেস, TAU, RANT, রান্ট, রেস্টাউরান্ট, রেস্টুরেন্ট। বাংলা হচ্ছে রেস্তোরাঁ, যদিও এটা বাংলা শব্দ না, এটা হচ্ছে একটা ফরাসি শব্দ। আসলে আমাদের বাংলা শব্দ তেমন একটা নাই বললেই চলে। আমাদের এত শব্দ, এত বিদেশি শব্দ আমাদের বাংলা ভাষায় ইনক্লুশন হয়েছে, আপনি যদি একটু খুঁজতে থাকেন আপনি তেমন একটা বাংলা শব্দ আসলে পাবেন না। ম্যাক্সিমাম শব্দই হচ্ছে হয় ইংরেজি শব্দ, না হয় ফরাসি শব্দ, না হয় হচ্ছে পর্তুগিজ শব্দ। মানে আমাদের দেশে যারা যারা এসেছে তাদের কোনো না কোনো শব্দে আসলে আমরা আত্মস্থ করে নিয়েছি বা আমাদের নিজের বলে সেটাকে আমরা নিয়ে নিয়েছি। এরপরে যে বানানটা আমরা দেখবো সেটা হচ্ছে কমিটি, 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 কমিটি। এই শব্দটাতে টোটাল 3 জোড়া, 3 জোড়া হচ্ছে একই রকম বর্ণ আছে। তো কম, একটা হচ্ছে কম, COM, কম, এরপরে MIT, মিট, টি, TEE। তাহলে এখানে এম আছে 2টা, টি আছে 2টা এবং ই আছে 2টা। কমিটি। কোমেমোরেট, কোমেমোরেট মানে হচ্ছে যে কোনো কিছুর স্মৃতি ধরে রাখা বা স্মৃতিচারণ করা, হ্যাঁ, মনে করা, স্মরণীয় করে রাখা, এটাকে বলা হয় কোমেমোরেট। তাহলে এটাকে আমরা উচ্চারণ করতে পারি এভাবে, কম্মে, কম্মে মোরেট, কম্মে, কম্মে মোরেট, COMME, কম, MEME, কম, মি, MO, MO, RATE। তো আমি এই যে RATE এটা উচ্চারণ করার জন্য বা এটা এটা মনে রাখার জন্য আমি উচ্চারণ করতাম রাটে। হ্যাঁ, RATE সেক্ষেত্রে হয় হচ্ছে রাটে। হ্যাঁ, তাহলে আপনি আপনার মতো করে মনে রাখার চেষ্টা করতে পারেন। কম মেমোরাটে, কম মেমোরাটে, COMMEMORATE, কোমামোরেট। রেনেসান্স, রেনেসান্স মানে হচ্ছে পুনর্জাগরণ, নবজাগরণ। হ্যাঁ, কোনো কিছুর ধরেন কোনো কিছু খারাপ অবস্থা ছিল, সেখান থেকে সে আবার হচ্ছে ভালো অবস্থানে ফিরে আসছে, এটাকে বলা হয় হচ্ছে নবজাগরণ বা রেনেসান্স। তাহলে রেনেসান্সে আমি উচ্চারণ করি এরকম, রেনেসান্সে, রেনেস সানচে, সানচে এভাবে উচ্চারণ করতাম। তাহলে RENAI, রেনেই, রেনেইস, রেনেইস, ISSANCE, রেনেইসেন্স, রেনেসা বা হচ্ছে নবজাগরণ। আর্কিওলজি, এটা উচ্চারণ করতে পারেন এইভাবে, আরকা, আরকা অথবা আর্চা, RCHA, আর্চা, ইওলজি, ইওলজি, EOLOGY। তাহলে আর্কিওলজি, আর্কিওলজি মানে হচ্ছে প্রত্নতত্ত্ব, আর্কিওলজি মানে হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব মানে কি? এই যে পৃথিবীর পুরনো স্থাপনা বা এই যে খনন করে বিভিন্ন ধরনের স্থাপনা আবিষ্কার করা, হ্যাঁ, বিভিন্ন প্রাচীন সভ্যতা আবিষ্কার করা, এগুলো নিয়ে যারা কাজ করে সেটাই হচ্ছে আর্কিও, তাদেরকে বলা হয় আর্কিওলজিস্ট। আর যেই স্টাডির যে শাখায় এগুলো নিয়ে আলোচনা করা হয় সেই স্টাডির শাখাটাকে বলা হয় আর্কিওলজি। তাহলে ARCHAEULOGY, আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব। রেমিনিসেন্স, রেমিনিসচেন্সে, রেমিনিসচেন্সে আমি এভাবে উচ্চারণ করতাম, রেমিনিসচেন্সে, REMINIS, রেমিনিস, CENCE, রেমিনিসচেন্সে। তাহলে রেমি, রেমি, NIS, নিস, CENCE,
চেঞ্চে, রেমিনিসেন্স, রেমিনিসেন্স মানে হচ্ছে স্মৃতিচারণ করা, স্মৃতিচারণ। গ্রিভেন্স, গ্রিভেন্স মানে হচ্ছে যে দুঃখ, হ্যাঁ, দুর্দশা। এটার হচ্ছে যে আরো কিছু অর্থ হয় এই হচ্ছে গ্রিভেন্স শব্দটার। যেমন আপনি বলতে পারেন যে, যেমন বলা যেতে পারে যে উম, ক্ষোভ, হ্যাঁ, ক্ষোভ, অথবা হতে পারে আপনার আম, নালিশ করা, হ্যাঁ, নালিশ বা হচ্ছে অসন্তোষ, হ্যাঁ, অসন্তোষ হয়। তাহলে গ্রিভেন্স অর্থ আপনি পাচ্ছেন হচ্ছে অসন্তোষ। এটার অর্থ হতে পারে আহ, অভিযোগ, হ্যাঁ, এটার অর্থ হতে পারে নালিশ, এটার অর্থ হতে পারে আহ, অসন্তোষ, হ্যাঁ, এগুলা এর অর্থ হতে পারে। তাহলে গ্রিভেন্স বা গ্রিভান্স এটা উচ্চারণ করতে পারেন এভাবে, গ্রি ইভা, গ্রি ইভানসে, গ্রি ইভানসে, আমি এভাবে মনে রাখতাম আর কি, গ্রি ইভানসে, GRI, গ্রি, EVAN, ইভান, CE, গ্রিভেন্স। গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ, দুঃখ, দুর্দশা। প্যাপিরাস, প্যাপিরাস এটা হচ্ছে এক ধরনের গাছ, এবং এই গাছ থেকে মিশরীয় সভ্যতার মানুষজন পৃথিবীর প্রথম কাগজ তৈরি করেছিল, প্যাপিরাস জাতীয় একটা নল খাগড়া থেকে। তো এই প্যাপাইরাস আপনি উচ্চারণ করতে পারেন প্যাপাইরাস, পেপাই, PAPY, পেপাই, পেপাই, RUS, রাস, পেপাইরাস, প্যাপিরাস। প্যাপিরাস মানে হচ্ছে এক ধরনের গাছ। পাপাইরাস, পাপাই রাস। অ্যাকোমোডেশন, একো, একম্য, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন মানে হচ্ছে আম, আবাসস্থল, হ্যাঁ, বা হচ্ছে আম, অথবা হচ্ছে যে কোনো কিছুর জায়গা, হ্যাঁ, মানে এটার ব্যাপারটা হচ্ছে যে একটা সুন্দর জায়গা যেখানে আপনি হচ্ছে থাকতে পারবেন, বা যেখানে আপনি হচ্ছে বাস করতে পারবেন। এটা কি বলা হয় হচ্ছে অ্যাকোমোডেশন। অথবা অ্যাকোমোডেশন অর্থ মানিয়ে নেওয়া হয়, যে কোনো জায়গায় আপনি হচ্ছে কোপ আপ করা, হ্যাঁ, অথবা হচ্ছে অ্যাডাপ্ট করা। তাহলে অ্যাকোমোডেশন, একো, একম্য, একম্য, এক, কম, ডেশন, SECOM, MODATION, শন, TION, এটার উচ্চারণটা সবসময় হচ্ছে শন হয়, ঠিক আছে। অ্যাকোমোডেশন আবাসস্থান হয়, মানিয়ে নেওয়া হয়। আবার স্থান, স্থানকেও বোঝানো হয়, স্থান সংকুলানও বোঝানো হয়। এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপেডিয়া, এনসাই, ENNCY, সাই, এনসাই, CLO, ক্লো, এনসাইক্লো, PEDIA, পেডিয়া, এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ। বিশ্বকোষ মানে কি? বিশ্বকোষ মানে হচ্ছে যে এইখানে এই সারা বিশ্বের যত ধরনের তথ্য আসলে হয়, মোটামুটি জেনারেল যত ধরনের তথ্য হয়, এই সব তথ্যই হচ্ছে এখানে ইনক্লুডেড থাকবে। যেমন উইকিপিডিয়াতে কি থাকে? উইকিপিডিয়াতে দুনিয়ার যত তথ্য আছে সব কিছু ইনক্লুড থাকে। আপনারা এই ভুলটা অনেকে করেন, সেটা হচ্ছে ধরেন কোন একটা তথ্য আপনি খুঁজবেন, তথ্য খুঁজতে গেলে অনেকে যেটা করেন, আমাদের এটা খুব খারাপ এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে যে আমরা স্লাইডে পড়িয়েছি একটা জিনিস, আমাদের বইতে আছে একটা জিনিস, আবার আমাদের আহ, প্রশ্নে, প্রশ্ন ব্যাংকেও একই উত্তর দেওয়া। কিন্তু দেখা যায় অনেকে গুগলে সার্চ করেন, এবং গুগলে সার্চ করে উইকিপিডিয়ার তথ্যটাকে তিনি ভ্যালিড হিসেবে ধরে, রেফারেন্স হিসেবে ধরে বলেন যে আপনাদের স্লাইডে তো ভুল আছে। স্লাইডে ভুল থাকতে পারে, অবশ্যই স্লাইডে তো ভুল থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যখন আপনি উইকিপিডিয়ার রেফারেন্স দিয়ে বলবেন যে স্লাইডে ভুল আছে, তখন আসলে এটা একটু অড দেখায়। কারণ আপনার এই বয়সে এসে, বা আপনি একজন সরকারি, বাংলাদেশ সরকারের সর্বোচ্চ কর্মকর্তা হতে যাচ্ছেন, তার কাছে আসলে এই জিনিসগুলো একটু অড। কারণ আপনি উইকিপিডিয়াকে আপনি রেফারেন্স হিসেবে কেন ধরবেন? আপনারা কি জানেন যে উইকিপিডিয়ার তথ্য আপনি নিজে চাইলে এডিট করতে পারবেন? উইকিপিডিয়াতে গেলে দেখবেন যে একটা এডিট অপশন আছে, ওইখানে আপনি নিজে নিজে এডিট করতে পারবেন। তার মানে উইকিপিডিয়ার তথ্য যে কেউ এডিট করতে পারে। সুতরাং যেই জায়গার তথ্যটা যে কেউ এডিট করতে পারে, সেখানকার তথ্যটা আপনি নিবেন না, ঠিক না? এখন আপনি তাদের তথ্য কোনটা নিবেন, বা কোন জায়গা থেকে আপনি তথ্য নিবেন? সব সময় তথ্য নিবেন হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট। তথ্য নিবেন হচ্ছে ইউনাইটেড নেশনস, তথ্য নিবেন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, তথ্য নিবেন হচ্ছে IMF থেকে, তথ্য নিবেন হচ্ছে আম, এই ধরনের, হ্যাঁ, বা ধরেন আপনি তথ্য নিচ্ছেন ইউনেস্কো, হ্যাঁ, ইউনেস্কো কি বলেছে, হ্যাঁ, এই ধরনের যে সমস্ত সাইট আছে যেগুলো ট্রাস্টেড, হ্যাঁ, যেগুলো হচ্ছে সরকারি, হ্যাঁ, সেইগুলা থেকে হচ্ছে যে আপনি তথ্যগুলা নিবেন, ঠিক আছে। এরপর আসেন
দেখেন এখানে কিন্তু আরেকটা বানানো হয় এনসাইক্লোপেইডিয়া, এনসাইক্লোপেইডিয়া, পাইডিয়া বা পেইডিয়া, PAEDIA, হ্যাঁ, পেইডিয়া, ঠিক আছে। ব্যুরোক্রেসি, বুরিআউক্রেসি, আমি উচ্চারণ করে হয় বুরিআউক্রেসি, ঠিক আছে, বুরিআউক্রেসি, BU, বু, RE, রে বা রি, যেটা উচ্চারণ করেন না কেন, AUCRACY, ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র মানে কি? আমলাতন্ত্র মানে হচ্ছে এই যে আপনারা, আপনাদেরকে আমলা বলা যাবে? কারণ আপনারা তো হচ্ছে যে বিসিএস ক্যাডার হবেন, হ্যাঁ, আল্লাহ বাঁচালে, এখানে যারা ক্লাস করছেন, তো আপনারা কি আমলা হবেন? আপনাদেরকে কি আমলা বলা যাবে? না, আপনাদেরকে আমলা আসলে বলা যাবে না, আপনারা হচ্ছেন শিক্ষক, ঠিক আছে। তো আমলা কারা? যারা হচ্ছে মূলত এই যে সরকারি নবম গ্রেড থেকে শুরু হয়, যারা সরকারি কর্মকর্তা হন, কর্মচারী হন, আম, তারাই হচ্ছেন আমলা, ঠিক আছে। তাহলে এই আমলা, এই যে পুরো আমলাতন্ত্র বা আমলাদের যে সিস্টেমটা, এটাকেই বলতে বলা হয় ব্যুরোক্রেসি, ঠিক আছে। যেমন একটা আপনারা একটা শব্দের সাথে হয়তো পরিচিত বা একটা ফ্রেজের সাথে হয়তো পরিচিত, সেটা হচ্ছে রেড টেপিজম। রেড টেপিজম মানে কি? রেড টেপিজম মানে হচ্ছে বাংলায় লাল ফিতার দৌরাত্ম্য। লাল ফিতার দৌরাত্ম্য মানে কি? লাল ফিতার দৌরাত্ম্য মানে হচ্ছে, দেখবেন সরকারি অফিসে বিভিন্ন যে ফাইলগুলো থাকে, সেই ফাইলগুলো একটা লাল ফিতা দিয়ে বাঁধা থাকে, একটা লাল ফিতা দিয়ে বাঁধা থাকে। তো দেখা যায় যে এই ফাইলের পর ফাইলের স্তূপ জমে যায়, কিন্তু ওই ফাইলটা ক্লিয়ার হয় না। কেন ক্লিয়ার হয় না? বিভিন্ন কারণে হয় না। হ্যাঁ, সেটা হতে পারে যে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা থাকতে পারে, অথবা ঘুষ লেনদেনের বিভিন্ন বিষয় আশয় থাকতে পারে। এই জিনিসটাকে বলা হয় রেড টেপিজম বা লাল ফিতার দৌরাত্ম্য। তাহলে বুরিআউক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। এবার দেখেন কোশ্চেনেয়ার। কোশ্চেনেয়ার, কোশ্চেনেয়ার মানে কোনটা? কোশ্চেনেয়ার মানে কি? দেখবেন বিভিন্ন সময় সার্ভে করার সময়, বা অনেকেই হয়তো এটা এটা করেছেন, যে বিভিন্ন গবেষণা করার সময় আপনাকে একটা কোশ্চেন পেপার দেয়। হ্যাঁ, ধরেন কেউ একজন একটা আহ, ধরুন যে, ধরুন এই যে একটা আন্দোলন হইলো, হ্যাঁ, জুলাই অভ্যুত্থান হইলো, এই জুলাই অভ্যুত্থানের পরে আপনার মানসিক স্বাস্থ্য কেমন আছে, এটা নিয়ে কেউ একজন গবেষণা করতে যাচ্ছে। এটা নিয়ে গবেষণা করার সে কিভাবে করতে পারবে? সে একটা কোশ্চেনিয়ার বানাবে। কোশ্চেনিয়ার মানে হচ্ছে একটা একটা এরকম একটা কাগজ সে বানাবে। এই কাগজে বিভিন্ন কোশ্চেন থাকবে, 1 2 3 এরকম করে কোশ্চেন থাকবে। যেমন কোশ্চেন থাকতে পারে যে আপনি আপনি আগে কত ঘন্টা ফোন ব্যবহার করতেন, জুলাইয়ের পরে আপনি কত ঘন্টা ফোন ব্যবহার করেন, এরকম কোশ্চেন হতে পারে। আবার কোশ্চেন হতে পারে যে আপনি আপনি জুলাই অভ্যুত্থানের আগে আপনি নিজের প্রতি বা নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কেমন সময় ব্যয় করতেন, এখন আপনি কেমন সময় ব্যয় করছেন। এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন একটা কোশ্চেন থাকতে পারে। তাহলে এই বানানটা আমরা দেখব। কোশ্চেন, কোশ্চেন বানানটা মোটামুটি আমরা সবাই জানি, CUESTION, কোশ্চেন, 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 QUESTION, কোশ্চেন। আর এরপরে হচ্ছে কোশ্চেন নাইরে, কোশ্চেন নাইরে, কোশ্চেন নাইরে, এটার ফুল উচ্চারণটা হচ্ছে কোশ্চেনিয়ার, ঠিক আছে। কোশ্চেনিয়ার মানে হচ্ছে প্রশ্নাবলী। সিগারেট, সিগারেটটি, সিগারেটটি এভাবে উচ্চারণ করতে পারেন, CIGA, সিগা, RET ডাবল TE, সিগারেটটি, সিগারেট, সিগারেটটি বা হচ্ছে সিগারেট। সিগারেট মানে তো হচ্ছে সিগারেট। এখানে হয়তো অনেকে সিগারেট, সিগারেট খান নাকি সিগারেট পান করে? ধূমপান হয় না, সিগারেট তো পান হয় না, সিগারেট খাই হয়, ঠিক না? আচ্ছা, তাহলে বেলিজারেন্ট, বেলিজারেন্ট মানে কি? বেলিজারেন্ট মানে হচ্ছে যে আহ, যারা ঝগড়াটে, হ্যাঁ, যেমন মেয়েরা মনে হয় একটু ঝগড়াটে হয়, যদিও এখানে অনেক মেয়ে আছেন যে এটা শুনলে হয়তো বা মনে মনে গালিগালাজ করতে পারেন, তবে আমার দেখা মতে সাধারণত মেয়েরাই একটু বেশি মনে হয় আমার কাছে যে ঝগড়াটে হয়। তো বেলিজারেন্ট, বেলিজারেন্ট, বেলিজারেন্ট উচ্চারণ করতে পারেন, BEL, বেল, LI, বেল্লি, GE, যা, RENT, বেল্লিজারেন্ট, ঠিক আছে। বেল্লিজারেন্ট মানে হচ্ছে যুদ্ধরত, হ্যাঁ, যুদ্ধরত বা হচ্ছে যে যুদ্ধ অবস্থায় আছে বা যুদ্ধ করছে, এরকম অবস্থাকে বা এরকম কাউকে বলা হয় হচ্ছে বেল্লিজারেন্ট। এই বেল্লিজারেন্ট থেকে আরেকটা অর্থ হয়, সেটা হচ্ছে আপনার বেল্লিকোস। বেল্লিকোস মানে একটা শব্দ আছে, হ্যাঁ, বেল্লিকোস, বেল্লিকোস। বেল্লিকোস মানে হচ্ছে যে কলহপ্রিয়, হ্যাঁ, যে সবসময় হচ্ছে যে আহ, মারামারি করতে ভালোবাসে, হ্যাঁ, ঝগড়া করতে ভালোবাসে, হ্যাঁ, তাকে বলা হয় হচ্ছে
বেলিকোস। তাহলে বেল্লিজারেন্ট মানে হচ্ছে যুদ্ধরত। ওকে, জিরাফ, জিরাফ শব্দটা বানান দেখেন, জিরাফে, জিরাফে, GIRA, GIRAFFE, জিরাফে। হ্যাঁ, জিরাফে। আমরা তো দেখা যায় যে আহ, আপনার হচ্ছে চ্যাটিং, হ্যাঁ চ্যাটিং হচ্ছে যে আম, বাংলিশে করি। হ্যাঁ, আমরা হচ্ছে এই যে যেমন আমরা এরকম এরকম দেই যে এই যে জিডি, জিডি নাইট, এনটি, হ্যাঁ এরকম দেই। আমার আমার কাছে এগুলা খুবই হচ্ছে বিরক্তিকর লাগে, এরকম যদি কেউ পাঠায় আমার আমার খুবই বিরক্ত লাগে। তারপরে এই যে এরকম দেয় যে আম, কেমন আসান, হ্যাঁ কেমন আসান, হ্যাঁ। তারপরে হচ্ছে যে আপনার এম, ধরেন আবার এরকম বলে ওই যে হ্যাঁ, যেমন জীবন, জীবনকে লেখে এরকম যে গেবন, এরকম লিখে গেবন। হ্যাঁ, তারপরে আবার ধরেন যেমন পাশে আছি, হ্যাঁ পাশে আছি লেখে এরকম, পাশায় আছি, তো এরকম লিখে। হ্যাঁ, মানে পাশে আছি এটা আর একটু সুন্দরভাবে লেখা যায়, কিন্তু লেখা হচ্ছে এরকম। তো সে যাই হোক, ছেলে জিরাফ, জিরাফে, GIRAFFE, জিরাফে। ওকে, কন্নৈশার, কন্নৈশার, কন্নৈশার মানে হচ্ছে, কন্নৈশার মানে হচ্ছে যিনি শিল্প সাহিত্যকে খুব ভালোবাসেন, হ্যাঁ খুব কদর করেন, তাদেরকে বলা হয় কন্নৈশার। বানানটা কিন্তু কঠিন আছে। কন, কন্নই, কন্নই, CONNOI, কন্নই, SSEUR, কন্নৈশার, কন্নৈশার। হ্যাঁ, কন্নৈশার মানে হচ্ছে যিনি শিল্প সাহিত্যে খুবই তিনি ভালোবাসেন, হ্যাঁ এগুলোর হচ্ছে পৃষ্ঠপোষকতা করেন। দেখা যায় যে শিল্প সাহিত্যকে তিনি হচ্ছে যে লালন করেন, হ্যাঁ, এবং তিনি হচ্ছে খুবই গুণের খুব কদর করেন, এই ধরনের মানুষদেরকে বলা হয় কনৈশার। তাহলে CONNOISSEUR, কন্নৈ শিউর, আপনি এভাবে উচ্চারণ করতে পারেন, কন্নৈশ, কন্নৈশ শিউর, কন্নৈশ শিউর। ঠিক আছে, ওকে। এরপরে আসেন কিন্ডার গার্ডেন। এটা আমি আমার মনে হয় হাই স্কুল পর্যন্ত ভুল জানতাম, আমি উচ্চারণ করতাম কিন্ডার গার্ডেন, কারণ সবাই এভাবে উচ্চারণ করতো কিন্টার গার্ডেন। কিন্তু পরে একদিন আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আরে এটা তো কিন্টার গার্ডেন না, শব্দটা হচ্ছে কিন্ডার গার্ডেন, কিন্ডার গার্ডেন। তাহলে কিন্ডার, কাই, KIND, কাইন্ড, কাইন্ড, ইয়ার, আর বা এর, কাইন্ড এর, গার্টেন, GARTEN, কিন্ডার গার্টেন। কিন্ডার গার্টেন এই শব্দটা হচ্ছে জার্মান শব্দ, এটা জার্মান শব্দ। ওকে, তাহলে কাইন্ড আর গার্টেন। সিন্টিলেশন, সিন্টিলেশন মানে কি, বা দেখবেন অনেক সময় ধরেন যারা ক্রিকেট খেলে, ধরেন কেউ একটা খুব ভালো একটা ইনিংস খেললো, হ্যাঁ ধরেন সে হচ্ছে 50 বলে 100 রানের একটা ইনিংস খেললো, তখন তাকে ওই ইনিংসটাকে বলা হয় সিন্টিলেটিং ইনিংস, সিন্টিলেটিং। তাহলে সিন্টিলেটিং বানানটা খেয়াল করেন, SCIEN, SCIN, সিন, TILLATION, সেন্টিল্লাশন, আমি এভাবে উচ্চারণ করতাম, এস, সিনটি, সিন্টিল্লাশন, আমি এভাবে উচ্চারণ করতাম, হ্যাঁ এস, সিন, টিল্লাশন, সিন্টিলেশন। সিন্টিলেশন মানে হচ্ছে দেখবেন ওই যে আপনার যখন কোনো একটা কিছু ঝালাই করে, ঝালাই করার সময় দেখবেন যে আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে যায়। হ্যাঁ, এই যে আগুনের ফুলকি যে ছড়ানোর যে ব্যাপারটা, এটাকেই মূলত বলা হয় হচ্ছে যে সিন্টিলেটিং। হ্যাঁ, যেটা হচ্ছে খুবই হচ্ছে দ্যুতি ছড়াচ্ছে, হ্যাঁ বা আলো ছড়াচ্ছে, এই ধরনের সিচুয়েশনকে বর্ণনা করার জন্য আমরা এই সিন্টিলেটিং শব্দটা হচ্ছে ইউজ করতে পারি। ওকে, এরপরে আসেন যে সার্ভেইলেন্স, সার্ভেইলেন্স মানে হচ্ছে নজরদারি করা। এই যে সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে মানুষকে নজরদারি করা হয়, সার্ভেইলেন্সের আন্ডারে আনা হয়। সার্ভেইলেন্স, সার্ভেইলেন্স, SUR, এটা আপনি নিজের সুবিধার জন্য সুর উচ্চারণ করতে পারেন, সুর, সুরভেইলেন্স, সুরভেইলেন্স, SUR, সুর, VEIL, ভেইল, LANCE, সার্ভেইলেন্স। হ্যাঁ, এখানে দেখেন এই যে ভেইল, ভেইল শব্দটার কিন্তু একটা আলাদা অর্থ আছে। ভেইল, ভেইল মানে কি জানেন? ভেইল মানে হচ্ছে পর্দা বা হচ্ছে বোরকা, হ্যাঁ বা হচ্ছে ঘোমটা, এটাও হয়। ঠিক আছে, ঘোমটা হয়, পর্দা হয়, নেকাব হয়, ভেইল মানে এটা। আর এই যে লেন্স, লেন্স মানে কিন্তু আর একটা অর্থ হয়। হ্যাঁ, লেন্স মানে খাঁটি বাংলা যদি আপনি বলেন তাহলে হচ্ছে টেঁটা, এটা হচ্ছে খাঁটি বাংলা উচ্চারণ, টেঁটা।
যাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তারা এটার সাথে মনে হয় ভালো পরিচিত, কারণ আমরা আপনারা তো মনে হয় নিত্যদিন এটা নিয়ে যুদ্ধ করেন। আপনারা কিছু মনে করেন না আবার, কারণ কিছু মনে করে আবার আমার বাসায় পিটুইতে ট্যাটানি আক্রমণ করতে চলে আসেন না। লেন্স মানে হচ্ছে আপনার বর্ষা, বা শুদ্ধ বাংলায় হচ্ছে টেঁটা। আর আর যদি আঞ্চলিক হয় সেটার উচ্চারণ হচ্ছে টেডা। ওকে, এরপরে আসেন, এটার উচ্চারণটা হচ্ছে সারভেইলান্স, SUR সুর, সার, VE VEIL ভেইল, LANCE। বোর্ডজিওসিস, বোর্ডজিওসিস মানে হচ্ছে এটারে আরেকটা উচ্চারণ করা হয়, আরেকটা বাংলা বলা হয়, যেটা হচ্ছে বুর্জোয়া, বুর্জোয়া। তাহলে বোর্ডজিওসিস, BOUR, বউ, আর বউ, আর GE, বউর, বউ, আর GOISIE। বানানটা কিন্তু কঠিন আছে, এবং কঠিন বানানগুলি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন আগে ছিল একটা কনৈসার, কনৈসার। তাহলে বোর্ড জিও, বোর্ড জিও, আই, দেখেন বানানটা খেয়াল করেন, BOUR, বৌর, GO, বৌর, জিও, IS, আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে, বা যেভাবে আপনার ভালো আপনি মনে রাখতে পারবেন ওইভাবে আপনি বানানটা মনে রাখার চেষ্টা করুন। তাহলে বউ, আর জিও, বউ, আর জিও, ISIE। ঠিক আছে? তাহলে বুর্জুয়া শ্রেণী, বুর্জুয়া মানে কারা? বুর্জুয়া মানে হচ্ছে যারা সম্পদশালী। এটা মূলত আসছে হচ্ছে ফরাসি বিপ্লব থেকে। ফরাসি বিপ্লব যারা ঘটিয়েছিল, মূলত বুর্জুয়া শ্রেণী যারা ছিল, যাদের হাতে টাকা পয়সা ছিল, তখন তাদেরকে বলা হতো বুর্জুয়া। ফরাসি বিপ্লব যখন হয় তখন 95% সম্পত্তি ছিল 5% মানুষের হাতে। এই 5% মানুষদেরকে বলা হইতো বুর্জুয়া। তো মূলত এই 5% মানুষরাই রাজার সাথে বিরোধিতা করে ফরাসি বিপ্লব ঘটিয়েছিল, বা ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, বা তারাই এটা শুরু করেছিল। তো সেখান থেকে এই বুর্জুয়া শ্রেণী বা বোর্জিউস এই শব্দটা চলে আসছে। নমপেন, দেখেন বানানটা কিন্তু ইন্টারেস্টিং আছে। উচ্চারণটা হচ্ছে নমপেন, যেটা হচ্ছে কম্বোডিয়ার রাজধানী, কিন্তু বানানটা খেয়াল করেন, PHNOM, নম, পেন এইচ, নম এবং পেন। উচ্চারণ হচ্ছে এইটুকুর, কিন্তু বাড়তি আগে পরে অংশ আছে। PH হচ্ছে একটা অংশ এবং শেষে এইচ হচ্ছে একটা অংশ। তাহলে নমপেন এটা হচ্ছে কম্বোডিয়ার রাজধানী। হ্যাঁ, PHNOMPENH, নমপেন। ওকে, সিয়েরা লিওন এটা একটা দেশের নাম, এবং এই দেশ সম্পর্কে আমরা একটা ভুল তথ্য জানি। সেই তথ্যটা হচ্ছে যে এরকম একটা প্রশ্ন একটা বিশেষে আসছিল যে কোন দেশে দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা। তো উত্তর হচ্ছে সিয়েরা লিওন, কিন্তু আসলে এটা ডাহা একটা ভুল তথ্য। কারণ সিয়েরা লিওনের দ্বিতীয় ভাষা বাংলা নয়। হ্যাঁ, তারা বাংলা ভালো পারে, বাংলা ভালো জানে, কিন্তু তাদের দ্বিতীয় ভাষা বলতে কোনো কিছু নাই, সেটা বাংলা ভাষা না। তাহলে সিয়েররা, সিয়েররা লিওনে, সিয়েররা লিওনে, SIERRA, সিয়েররা, LEO, লিও, NE, নে, লিওনে। ঠিক আছে? অথবা সিয়েররা লে ওয়ান, এভাবে আপনি উচ্চারণ করতে পারেন, সিয়েররা লে ওয়ান, LEONE। কমিটমেন্ট, কমিটমেন্ট মানে হচ্ছে কথা দেওয়া, বা শপথ করা, বা অঙ্গীকার করা, বা প্রতিশ্রুতি দেওয়া। তাহলে কমিটমেন্ট মানে হচ্ছে প্রতিশ্রুতি। COM, কম, MIT, মিট, এরপরে মেন্ট, কম মিট মেন্ট, কম মিট মেন্ট। আচ্ছা, এরপরে যেই বানানটা আমরা দেখবো সেটা হচ্ছে মেইনটেনেন্স। মেইনটেনেন্স মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ। মেইন টেন আনস, মেইন টেন আনস, MAIN, মেইন, TEN, টেন, ANCE, মেইনটেইনআন্স, মেইনটেইনআন্স। মেইনটেনেন্স মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ, এবং মেইনটেনেন্স এই শব্দটা হচ্ছে একটা নাউন। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখব হচ্ছে লেইজার। লেইজার, হ্যাঁ, আমরা বলতাম যে লেইজার দিছে, লেইজার দিছে। হ্যাঁ, লেইজার মানে হচ্ছে যে ছুটি, বা আপনার এটা বিরতি। ঠিক আছে? তাহলে লেইসার, LEISUSURE, লেইশিওর, 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 লেইজার। ঠিক আছে? লেইজার মানে কি? মানে হচ্ছে ছুটি, বা কর্মবিরতি, বা হচ্ছে বিরতি। মোস্টাস, মাস্টাস বা মুস্টাস, এটা দুইটা, এটার বানানো হয়। একটা হচ্ছে MUSTACHE, মুস্টাস, মুস্টাস। আর হচ্ছে মৌস্টাস, MOUSTACHE, মাস্টাসি। তাহলে আপনি উচ্চারণ করতে পারেন এইভাবে, MUS মাস, TA টা, CHE মাস্টাসে, মাস্টাসি। ঠিক আছে? মাস্টাস বা মাস্টাসি। তো এটা দুইটা উচ্চারণ হয়, একটা হচ্ছে MUS আর আরেকটা হচ্ছে এই
এবং ইউর মাঝখানে একটা ও চলে আসবে। দুইটা এখানে স্পেলিং আসলে হয়। ওয়ারেন্টি, ওয়ারান্টি, ওয়ারান্টি, এভাবে উচ্চারণ করতে পারেন। ওয়ার র্যান টি, ওয়ার র্যান টি, WAR, ওয়ার, RAN, রান, TEE, ওয়ার রান টি। তাহলে এখানে ডাবল আর এবং ডাবল ই আছে, এইটাই হচ্ছে এখানে আসলে একটা ইউনিক জিনিস। স্যাটেলাইট, সাটেল, সাটেল লাইট, সাটেল, সাটেল, SATEL, সাটেল, LITE, লাইট, সাটেল লাইট, স্যাটেলাইট, স্যাটেলাইট বা স্যাটেলাইট মানে হচ্ছে ভূ উপগ্রহ, ঠিক আছে। সিমultaneously, সিমultaneously এটা উচ্চারণ করতে পারেন এইভাবে, সাইমুল, 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 টেনি, টেনি আসলি, সাইমুল টেনিও আসলি, সাইমুল বা শিমুল টা, শিমুলটা নে, শিমুলটানে আউস, LOI লি, শিমুল টানে আসলি, SIMULTANEOUSLY, শিমুল টানি আসলি। সাউন্ডেরাসলি মানে হচ্ছে যুগপৎ ভাবে, একই মানে একই সাথে। সিমিলারাসলি মানে হচ্ছে একই সাথে হয়, সেটারই একটা শুদ্ধ বা সুন্দর বাংলা হচ্ছে যুগপৎ ভাবে। হেটেরোজেনাস, হেটেরোজেনাস মানে হচ্ছে যে কোনো কিছু যেটা আসলে মিলে না। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি পানির সাথে চিনি মিক্স করেন, তাহলে চিনিটা কিন্তু আর দেখা যাবে না, বোঝা যাবে না যে এখানে একটা চিনি আছে যতক্ষণ না আপনি টেস্ট করবেন। তো এটাকে বলা হয় একটা হোমোজেনাস বা সমজাতীয় একটা মিশ্রণ। কিন্তু আপনি যদি পানির সাথে বালি মিক্স করেন, তখন কিন্তু সেটা বোঝা যাবে যে এখানে বালি মিক্স করা হয়েছে। এই যে আপনি বালির যে মিশ্রণটা, এটাকে বলা হবে হেটারোজেনাস। তাহলে হেটারোজেনাস মানে একই রকম না। তাহলে হি, হ্যাঁ টে, HE হে, TE টে, হ্যাঁ টে, RO রো, হেটেরো, GENE OUS, হেটেরোজেনাস। এটা কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষাতে আসছে, সামনেও আসবে। সুপারসাইলাস, সুপারসাইলাস মানে হচ্ছে যে আপনার যে অনেকে দেখবেন যে খুবই হচ্ছে উন্নাসিক প্রকৃতির থাকে। হ্যাঁ, উন্নাসিক মানে হচ্ছে, উন্নাসিক মানে হচ্ছে আপনার কি বলা যায়, মানে সে কোনো কিছুকে হচ্ছে কেয়ার করে না। হ্যাঁ, সে কোনো, সে কোনো কিছুকেই হচ্ছে গুনে না। হ্যাঁ, এবং সে সবসময় মনে করে যে সে একটা কিছু, হ্যাঁ, সে একটা সবসময় একটা একটা ভাবের মধ্যে থাকে। তো এটাকে বলা হয় হচ্ছে সুপার সাইলাস। SUPER, সুপার, CI সাই, সুপার সাই, LIOOUS, সুপার সাইলাস। সুপার সাইলাস মানে হচ্ছে এখানে দিয়েছে অবজ্ঞা মিশ্রিত। আপনি এটাকে আরেকটা সুন্দর বাংলা আছে, সেটা হচ্ছে উন্নাসিক, উন্নাসিক, ঠিক আছে। সুপার সাইলাস মানে হচ্ছে উন্নাসিক, অথবা যে সবসময় ভাবের উপর থাকে, কাউকে কোনো গুরুত্ব দেয় না। সুপার সিলিওআস, সুপার সিলিওআস, এভাবে আপনি উচ্চারণটা করতে পারেন। অ্যাকুইসেন্স, অ্যাকুইসেন্স মানে হচ্ছে সম্মতি দেওয়া, সম্মতি দেওয়া। সি, এই বানানটা কিন্তু আমার কাছে সবসময় কঠিন মনে হয়। ACQUI, এটুকু, এতটুকু পর্যন্ত আমার কাছে সহজে মনে হয়, কিন্তু এরপর অংশটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। ACQUS, একুইএস, ACQUIES, ACQUIES, একুইএস, চেনচে, চেনচে, CENCE, সেন্স, একুইসেন্স। একুইসেন্স মানে হচ্ছে সম্মতি, সম্মতি। কুই এসটেন্সে, কুই এসটেন্সে, এভাবে আপনি মনে রাখতে পারেন। বাক্কানার, বাক্কানিয়ার, এটা উচ্চারণ হচ্ছে বাক্কানিয়ার। বাক্কানিয়ার মানে হচ্ছে জলদস্যু। জলদস্যু মানে কি? জলদস্যু মানে হচ্ছে ডাকাত। হ্যাঁ, মানে ডাকাতি যারা জলে করে বা পানিতে করে, তাদেরকে বলা হচ্ছে জলদস্যু। বা এটার আরেকটা আপনার সিনোনিম হতে পারে পাইরেট, পাইরেট। একটা খুব জনপ্রিয় আহ, ইংরেজি মুভি আছে, মুভি সিরিজ, সেটা হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। কেউ হয়তো দেখেছেন, কেউ হয়তো দেখেন নাই। তো বাক্কানিয়ার, BUC, বাক, BUC, বাক, CAN, ক্যান, ER, বাক্কানিয়ার, ঠিক আছে। বাক্কানিয়ার মানে হচ্ছে জলদস্যু। যারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখেছেন, তারা নিশ্চয়ই জনি ডেপকে চিনেন। তো জনি ডেপ সম্পর্কে একটা ইন্টারেস্টিং তথ্য দেই। জনি ডেপ কিন্তু চশমা পরে, এবং এই চশমার পাওয়ার হচ্ছে আপনার প্রায় মনে হয়, আমি একবার দেখেছিলাম -10। তার চশমার পাওয়ার হচ্ছে -10। -10 মানে বুঝেন, মানে যারা চশমা পরেন তারা এটা বুঝতে পারবেন। -10 মানে হচ্ছে আপনি একদম মানে কিছুই দেখেন না। যেমন ধরেন আমি চশমা পরি, আমার চশমার পাওয়ার হচ্ছে 3.5। তো 3.5 মানে হচ্ছে আমি, ধরেন এই যে আমার সামনে যে মনিটরটা আছে, সেই মনিটরটা আমি কিছুটা দেখবো। হ্যাঁ, এখানে যে কি লেখা আছে সেটা আমি মোটামুটি পড়ে বুঝতে পারবো।
কিন্তু যার ধরেন 10, 10 মানে হচ্ছে ধরেন সে কিছুই দেখবে না, সামনে কি আছে না আছে সে কিছুই বুঝবে না, জাস্ট বুঝবে কিছু ছোপ ছোপ রং আছে, ছোপ ছোপ কিছু রং আছে। হ্যাঁ, এটা শুধু যারা যারা চশমা পরেন এটা তারাই বুঝতে পারবেন, আর কেউ আসলে এই পেইন বুঝতে পারবেন না। আচ্ছা, তাহলে বাক্যান ইয়ার, বাক্যান ইয়ার, BUCCAN ডাবল ER, বাক্যানিয়ার মানে হচ্ছে জলদস্যু। এটার উচ্চারণ হচ্ছে শভিনিজম, শভিনিজম, শাউভিনিজম, শভিনিজম, CHAU, শাউ, CHAU, শাউ, VINISM, শভিনিজম। শভিনিজম মানে হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ মানে কি? জাতীয়তাবাদ মানে হচ্ছে আপনার জাতি সেরা, এবং আপনি অন্য কোনো আপনার জাতিকে আপনি সেরা মনে করতে পারেন, এটা সমস্যা না, কিন্তু যখন আপনি এটা আরেকটা জাতির উপরে চাপিয়ে দিতে চাইবেন, এবং আরেকটা জাতিকে যখন আপনি সহ্য করতে পারবেন না, এবং আরেকটা জাতিকে যখন আপনি ধ্বংস করতে সচেষ্ট হবেন, তখন সেটাকে বলা হবে উগ্র জাতীয়তাবাদ। যেমন ধরেন এই যে ইসরায়েল, হ্যাঁ, ইসরায়েলের যে আহ, তাদেরকে বলা যেতে পারে তারা উগ্র জাতীয়তাবাদী। তারপরে ধরেন যে এই যে মায়ানমারের যারা রোহিঙ্গা জনগোষ্ঠীদেরকে তারা যে তাড়িয়ে দিল, এটা কিন্তু উগ্র জাতীয়তাবাদী হয়েই তারা এই কাজটা করেছিল। তাহলে শৌভিনিজম, CHAU, VINISM, শৌভিনিজম। সিজারিয়ান, সিজারিয়ান, সিজারিয়ান এটাকে আমরা সি সেকশনও বলে থাকি, অনেকে সিজার বলে, সি সেকশন বলে। সি সেকশন মানে হচ্ছে পেট কেটে বেবি বের করা। হ্যাঁ, তো CAE দেখেন, বানানটা খেয়াল করেন, CAE, CSA, সা, REAN, সিজারিয়ান। ঠিক আছে, তাহলে বানানটা যদি আপনি এভাবে মনে রাখেন, এভাবে মনে রাখার চেষ্টা করেন, সাই, সাই সা, সাই সারিয়ান, সাই সারিয়ান, ঠিক আছে, সাই সারিয়ান, বা এটা উচ্চারণ হচ্ছে সিজারিয়ান। কনসায়েন্সিয়াস, কনসায়েন্সিয়াস মানে হচ্ছে বিবেকবান, বা যে সুবিবেচক, হ্যাঁ, যার বিবেক বুদ্ধি আছে। CON, কন, SCIEN, শায়েন, কনসান, কনসান বা কনসায়েন উচ্চারণ করতে পারেন। TIOUS, TIOUS এটার ইংরেজিতে শ্বাস উচ্চারণ করা হয়, শ্বাস। TION যেমন শন, এটা TIOUS মানে হচ্ছে শ্বাস। তাহলে কনসায়েন্টিয়াস, কনসায়েন, কনসায়েন শ্বাস, এটার উচ্চারণ হচ্ছে, এটার অর্থটা হচ্ছে বিবেকবান। কলিগ, কলিগ এটার অর্থ হচ্ছে সহকর্মী, বা যে একসাথে কাজ করে। অবশ্য আমরা কলিগ বলতে আসলে বুঝি, কারণ কলিগ শব্দটাকে আমরা মোটামুটি বাংলা বানিয়ে ফেলেছি। তাহলে কল্লিয়া, GUE, কল্লিয়া, কল্লিয়া, COL, কল, LEA, লিয়া, কল্লিয়া, GUE, কলিগ, কলিগ। তাহলে এই বানানটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ মানে হচ্ছে ছদ্মবেশ, ছদ্মবেশ। COMOU, ক্যামো, ক্যামো, FLAGE, ফ্লেজ, ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ মানে হচ্ছে ছদ্মবেশ। ছদ্মবেশ মানে কি? ওই যে দেখবেন যে অনেকে ছদ্মবেশ ধারণ করে, আমরা নাটক, সিনেমা, মুভিতে দেখি যে কাউকে বোকা বানানোর জন্য বা কাউকে ফাঁকি দেওয়ার জন্য অনেকে হচ্ছে এই ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ ধারণ করে। ওকে, এরপরে আসেন, এটা আমরা আগেও দেখেছি, ডাইনোসর, ডাইনোসর, ডাইনোসাউর, ডাইনোসাউর এভাবে উচ্চারণ করতে পারেন, ডাইনোসাউর, DI, DINO, নো, SAUR, সাউর, ডাইনোসাউর, ডাইনোসর। ডাইনোসর মানে হচ্ছে ডাইনোসর, এটা সবাই জানেন। অ্যাক্সেসরিজ, এক, এক, CE, সে, অ্যাক্সেস এভাবে উচ্চারণ করতে পারেন, এক, CSS, অ্যাক্সেস, SORI, সরি, ইয়েস, অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ মানে হচ্ছে আনুষঙ্গিক, আনুষঙ্গিক জিনিসপত্র, হ্যাঁ, অতিরিক্ত জিনিসপত্র, আনুষঙ্গিক জিনিসপত্র, এডিশনাল জিনিসপত্র। তাহলে অ্যাক্সেসরিজ এই বানানটা ইম্পর্টেন্ট আছে, এক, CES, সেস, SORIES, অ্যাক্সেসরিজ। গিনিপিগ, গিনিপিগ এটা হচ্ছে বিভিন্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে এই প্রাণীটাকে বহুল ব্যবহার করা হয়। দেখবেন যে অনেকেই এটাকে বিভিন্ন জায়গায় ইউজ করে, যে আমরা তো গিনিপিগ না, আমরা কি গিনিপিগ, আমরা কি গিনিপিগ মানে হচ্ছে যে আমাদেরকে দিয়ে আপনি পরীক্ষা করছেন কিনা। তাহলে এইটাকে আপনি উচ্চারণ করতে পারেন এভাবে, গুই, GUI, গুই, NEA, নিয়া, গুইনিয়া, PIG, পিগ, গুইনিয়া পিগ, গুইনিয়া পিগ। ঠিক আছে, তাহলে গুইনিয়া পিগ, GUINEAPIG, এটা উচ্চারণ হচ্ছে গিনিপিগ। এটা এক ধরনের প্রাণী। বয়কট, বয়, BOY, বয়, COTT, বয়কট, টি এভাবে উচ্চারণ করতে পারেন, বয়কট টি, বয়কট টি। তাহলে বয়কট টি এটার হচ্ছে যে বয়কট করা। ব্লাসফেমি, ব্লাসফেমি মানে হচ্ছে ধর্মনিন্দা,
ধর্মনিন্দা মানে হচ্ছে কোন একটা ধর্মকে নিয়ে কটু কথা বলা, হ্যাঁ, কোনটা ধর্মকে নিয়ে খারাপ কোনো কিছু বলা, এটাকে বলা হয় ব্লাসফেমি বা ধর্মনিন্দা, অধার্মিক বিভিন্ন ধরনের কথাবার্তা বলা। দিলে BLAS ব্লাস, PHE ফে, MY মাই, মি, ব্লাসফেমি, অথবা আপনি এভাবে মনে রাখতে পারেন ব্লাসফেমাই, ব্লাসফেমাই, ধর্মনিন্দা বা ধর্ম নিয়ে কটু কথা বলা। অ্যাবাটর, অ্যাবাটর মানে হচ্ছে কসাইখানা। অ্যাবাট, অ্যাবাট টু আইআর, অ্যাব, এট এভাবে উচ্চারণ করতে পারেন, AB অ্যাব, AT এট, অ্যাব এট, TO2 IR। অ্যাবাটর মানে হচ্ছে কসাইখানা, যেখানে কসাইরা কাজ করে। হ্যাঁ, ঢাকায় উচ্চারণ হচ্ছে যে কসাইখানা, হ্যাঁ কসাই, এরা এরা এর হচ্ছে আপনার হচ্ছে উচ্চারণ করে। হ্যাঁ, তারপরে আবার আবার চাঁপাইনবাবগঞ্জের মানুষও হচ্ছে শকে স উচ্চারণ করে। যেমন আমাদের একটা ফ্রেন্ড ছিল ক্যাম্পাসে, তো তার নাম ছিল শামীম। তো সে শশা বলতো না, সে বলতো শশা। হ্যাঁ, তা আমরা তাকে হচ্ছে মজা করে বলতাম, শামীম শশা খাবি? হ্যাঁ। তো এখানে অনেকে আছেন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের, কেউ মানে মনে করেন না কিছু, জাস্ট মজা করলাম আর কি। যাই হোক, সেরকম হচ্ছে যে কসাইখানা বা আপনার আপনার মধ্যে উচ্চারণ করতে পারেন যে কসাইখানা, কসাইখানা। ওকে। কমিশারিয়েট, কমিশারিয়েট বানানটা খেয়াল করেন, কম্মি, কম্মিস, কম্মিস সারি এটি, কম্মিস, COM কম, MIS মিস, SARY সারি এটি, কম্মিসারিয়েট। কম্মিসারিয়েট মানে হচ্ছে প্রতিনিধি। খেয়াল রাখবেন এটার পরে কিন্তু কোনো ই নাই, এটার পরে কিন্তু কোনো ই নাই। হ্যাঁ, কম্মিসারিয়েট, কম্মিসারিয়েট, কমিসারিয়েট মানে হচ্ছে প্রতিনিধি, প্রতিনিধি। ঠিক আছে। ইদানিং এই দেখলাম ফেসবুকে, ফুল ফেসবুক মনে হচ্ছে শাড়িময় হয়ে গিয়েছে। হ্যাঁ, ওই মনে হয় জেমিনি দিয়ে করতেছে, মানে এমন কোনো মনে হয় কেউ বাকি নাই। আমার ফ্রেন্ড লিস্টে দেখলাম যে সবাই দিয়ে গেলে শাড়ি পরা ছবি, সবাই ডান দিকে তাকায় আছে। হ্যাঁ, ডান দিকে মানে ঘুরে শাড়ি পরা ছবি। তারপর এক কালারের সব শাড়ি, হচ্ছে এক কালারের, নীল, তারপরে হইলো সাদা, মানে মনে হয় মনে চুজ করা যায়। আপনারা কি করার নাই? এখানে এখানে তো অনেকেই আছেন, করার কথা। যাই হোক, কম্মিসারিয়েট মানে হচ্ছে প্রতিনিধি। শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি হচ্ছে এক ধরনের প্রাণী, দেখতে অনেকটা আহ, বাদরের মতো। বাদর না আসলে, এটারে শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি বলে, এটার এটার বাংলাও শিম্পাঞ্জি। তাহলে এখানে বানানটা খেয়াল করেন, CHIM শিম, CHIM শিম, PAN আন, পান, ZEE শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি। গ্রাফিতি, গ্রাফিতি এই বানানটা খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু জুলাই অভ্যুত্থানে এই গ্রাফিতি শব্দটা অনেকভাবে আমাদের সামনে আসছে। তাহলে গ্রাফিতি, গ্রাফিটি, গ্রাফিটি, GRAF গ্রাফ, FITI ফিটি, ফিটি, গ্রাফিতি, গ্রাফিতি, গ্রাফিতি বাংলাও হচ্ছে গ্রাফিতি। গিলোটিন এই শব্দটার উচ্চারণ হচ্ছে গিলোটিন, এটাকে আপনি উচ্চারণ করতে পারেন এইভাবে, গুইল্লোটিন, গুইল্লোটাইন, গুইল্লোটাইন, GOGUIL, গুইল লোটাইন, LOTINE, গুইল্লোটাইন, গুইল্লোটাইন, হ্যাঁ, বা গিলোটিন। গিলোটিন মানে হচ্ছে এটা এটা একটা মেশিনের মতো ছিল, বা একটা ধরতে পারেন একটা সিস্টেম ছিল, ওটা এরকম, ধরেন এইরকম একটা স্টিলের, স্টিলের একটা জিনিস থাকতো এইরকম, এইরকম একটা স্টিলের জিনিস থাকতো, এটা এই একটা দড়ির সাহায্যে এইখানে ঝুলানো থাকতো। হ্যাঁ, এটা এইরকম একটা অবয়বে এটা ঝুলানো থাকতো। হ্যাঁ, এরকম একটা ঝুলানো থাকতো। তো ওই রাজা রাজরাদের আমলে আহ, একটা শাস্তি দিত যে শিরশ্ছেদ, শিরশ্ছেদ মানে হচ্ছে কল্লা ফালাইয়া দেওয়া। তো এইখানে এরকম একটা কাঠের একটা সিস্টেম থাকতো, যে এরকম এরকম একটা কাঠের সিস্টেম থাকতো। তো মানুষের কল্লাটা, এই কল্লাটা এখানে রাখা হইতো। হ্যাঁ, কল্লাটা এখানে রাখা হইতো, এটা উপর থেকে ধাম করে পড়ে যেত, মানে সুতোটা ছেড়ে দিলে এটা ঠাস করে পড়ে যেত, এখানে কল্লাটা আলাদা হয়ে যেত, এখানে কল্লাটা আলাদা হয়ে যেত। এটাকে বলা হচ্ছে গিলোটিন। তাহলে গুইল্লোটিন এটা উচ্চারণ করতে পারেন, বা গিলোটিন। লেইসেস ফেয়ার, এটা উচ্চারণটা হচ্ছে লেইসেস ফেয়ার। হ্যাঁ, লেইসেস ফেয়ার মানে হচ্ছে মুক্ত বাণিজ্য নীতি। মুক্ত বাণিজ্য নীতি মানে হলো যে শুল্ক মুক্ত, হ্যাঁ, শুল্ক মুক্ত প্রবেশাধিকার, বা হচ্ছে কোনো ধরনের ট্যারিফ না রাখা, অথবা ব্যবসা বাণিজ্য খুবই সহজ করে দেওয়া। এবং এই আপনি যদি ধরেন যেমন সিঙ্গাপুর, সিঙ্গাপুরে আপনি যদি ব্যবসা করেন, তাহলে ওইখান থেকে আপনি আপনার যে ক্যাপিটাল, সেটা ক্যাপিটালটা আপনি যে কোনো দেশেই ট্রান্সফার করতে পারবেন। ওদের এগুলা নিয়ম কানুনগুলো খুব সহজ, এবং ওইখানে
ব্যবসা বাণিজ্য করাও সহজ। তাহলে তারা এই মুক্ত বাণিজ্যের সিস্টেমটা ফলো করে, কিন্তু আমাদের দেশে আসলে এই সিস্টেমটা নেই। তাহলে এটার বানানটা খেয়াল করেন, লেই, লেইস, LAIS, লেইস, LAIS, লেইস, SEZ, সেইজ, FAIRE, ফেইরে, ফেইরে উচ্চারণ করতে পারেন, লেইস, সেইজ, সেজ, ফেইরি, লেইস, সেজ, ফেইরি, অবাধ বাণিজ্য নীতি, লেইস, সেজ, ফেইরি। এরপর আসেন লিটারেটার। লিটারেটার মানে হচ্ছে সাহিত্যিক, হ্যাঁ, যিনি সাহিত্য রচনা করেন। তাহলে লিটে, LIT, লিট, TER, টার, লিটার অথবা লিটের এট, লিটের এট, EUR, তাহলে লিটেরেটার মানে হচ্ছে সাহিত্যিক। ম্যানুভার, ম্যানুভার এই বাংলা এই বানানটা দুই ভাবে হয়। একটা হচ্ছে ম্যানো, ম্যানো ইউভরে, ম্যানো আমি এভাবে উচ্চারণ করতাম, ম্যানো ইউভরে, ম্যানো ইউভরে। আর এই পাশে রয়েছে ম্যান ইউভার, ম্যান ইউভার। তাহলে দুইটা উচ্চারণই সঠিক, দুইটা মানে দুইটা স্পেলিংই আসলে সঠিক, দুইটা বানানই হয়। তাহলে একটা হচ্ছে কি MAN, ম্যান, OE, ম্যানোই, UVRE, ঠিক আছে। আর এটা হচ্ছে MANEUVER। তাহলে যে কোনো একটা বানান আপনার পরীক্ষাতে আসতে পারে, যেটা আসবে সেটা দেখাবেন। ওকে, এরপরে মাউসোলিয়াম। মাউসোলিয়াম মানে হচ্ছে আপনার সমাধি স্থল বা সমাধি। হ্যাঁ, কাউকে যে কবর দিলে যেই কবর, সেটাকে আমরা সমাধি বলি। তাহলে এটা উচ্চারণ, এটার স্পেলিংটা হচ্ছে MAU, মাউ, SO, LEUM, মাউসোলিয়াম মানে হচ্ছে সমাধি, MAUSOLEUM। ওকে, মিসচিভিয়াস, মিসচিভিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, মিসচিভিয়াস। MIS, মিস, MIS, মিস, CHI, ইংরেজিতে CHI, এটার উচ্চারণ সি হয়, মিস সি। এভাস, EVOUS, তাহলে মিস সি ইভাস, মিসচিভাস মানে হচ্ছে ক্ষতিকর, হার্মফুল। এরপরের শব্দটা হচ্ছে মিসফিজান্স, 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 MIS, মিস, FEA, ফিয়া, মিসফিয়া, সানসে, মিসফিয়া, শন অথবা সান্স উচ্চারণ করতে পারেন, সান্স, মিসফিয়া সান্স। মিসফিজান্স মানে হচ্ছে বৈধ ক্ষমতার অপব্যবহার। বৈধ ক্ষমতার অপব্যবহার আমরা বাংলাদেশে খুব ভালোই দেখি। ধরেন একজন পুলিশ, দেখা যায় যে তার যদি তিনি বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করেন, হ্যাঁ, যেমন এই যে কয়েকদিন আগে আপনারা হয়তো দেখেছেন যে একজন কর কর্মকর্তা কত 36 কোটি মনে হয়, 36 কোটি টাকার ঘুষ লেনদেনের অপরাধে তাকে হচ্ছে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করা হয় নাই, তাকে হচ্ছে যে, হ্যাঁ চাকরিচ্যুত করা হয়েছে, তবে তাকে হচ্ছে খোরপোশ দেওয়া হবে। খোরপোশ, খোরপোশ মানে হইলো তার চলার জন্য যে কিছু টাকা পয়সা যেটা দরকার হয় সেটা হচ্ছে দেওয়া হবে। তাহলে মিসফিজান্স মানে হচ্ছে বৈধ ক্ষমতার অপব্যবহার। দেখেন একই সাথে এখানে কিন্তু আপনি ওয়ার্ড মিনিংটাও শিখে ফেলছেন, প্লাস স্পেলিংটাও কিন্তু আপনি শিখে ফেলছেন। রিসেশন, রিসেশন মানে হচ্ছে মন্দা। মন্দা মানে কি? মন্দা মানে হচ্ছে অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক খারাপ অবস্থা। অর্থনৈতিক খারাপ অবস্থা কখন হয়? যখন মানুষের হাতে কোনো টাকা পয়সা থাকে না, মানুষের কোনো কাজকর্ম থাকে না, চাকরি বাকরি থাকে না, তারপরে যখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যখন বেড়ে যায়, তখন রিসেশনটা হয়। তখন সেটাকে আমরা রিসেশন বলি। তাহলে আর ই, রি, CESS, SION, শন, রেস, রে, রি, সেস, রিসেস, শন, রেসেশন মানে হচ্ছে মন্দা। আবার আরেকটা একই উচ্চারণ আছে, রেসিশন। দেখেন আগের বানানটা খেয়াল করেন, রিসিশন, রিসিশন, আর এইটা হচ্ছে রেসিশন। রিসিশন মানে হচ্ছে মন্দা, আর রেসিশন মানে হচ্ছে বাতিল করা। RES, রেস, CIS, সিস, SION, রেসিশন। রেসিশন মানে হচ্ছে বাতিল করা। তাহলে আমরা দুইটা বানান যদি হচ্ছে একসাথে লিখতে চাই, তাহলে আগের যে বানানটা ছিল সেই বানানটা ছিল এই রকম, RECESION, রেসিশন। রেসিশন মানে হচ্ছে মন্দা। RECESSION, এটার অর্থ হচ্ছে মন্দা, আর এই যে রেসিশন, এটার অর্থ হচ্ছে বাতিল করা। সুভেনির, সুভেনির মানে হচ্ছে যে কোন একটা, ধরেন আপনি এই যে ধরেন যে আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন, ঘুরতে গিয়ে সেখানকার কোন একটা সুন্দর জিনিস আপনি নিয়ে আসলেন। যেমন ধরেন আমরা
আমরা বাঙালিরা বাইরের দেশে গেলে কি করি, যেমন ধরেন আপনি মালয়েশিয়া গিয়েছেন, মালয়েশিয়া গিয়ে ওদের এরকম হচ্ছে টুইন টাওয়ারের ইয়া আছে, ওদের যে পেট্রোনাস টাওয়ার, এই পেট্রোনাস টাওয়ারের কিছু স্টিলের কিছু খেলনার মতো জিনিস পাওয়া যায় এরকম পেট্রোনাস টাওয়ার। বা আপনি যদি হচ্ছে প্যারিসে যান, সেখানে আপনি হচ্ছে আইফেল টাওয়ার এরকম কিছু ছোট ছোট জিনিস পাবেন। এগুলোকে বলা হয় সুভেনির। তাহলে SOU, সৌ, VEE, ভে, NIR, সৌভেনির, সুভেনির। সুভেনির মানে হচ্ছে স্মরণিক, সৌভেনির। ভিসিস্টিউট, ভিসিস্টিউট বানানটা খেয়াল করেন, VICI, ভিসিস, ভিসিস, VICI, ভিসিস। এটা TUDE, এর উচ্চারণটা হচ্ছে চুড, ভিসিস্টিউট, ঠিক আছে? তাহলে ভিসিস্টিউট এটার অর্থ কি? ভিসিস্টিউট অর্থ হচ্ছে যে কোনো কিছু আপনার পরিবর্তন। এখন এই পরিবর্তনটা দেখেন, এখানে বাংলা অর্থটা দিয়ে আসলে ভিসিস্টিউট শব্দটার আসল যে অর্থ, সেটা আসলে মিনিংটা বোঝা যায় না। ভিসিস্টিউট অর্থটা হচ্ছে যে হঠাৎ করে আপনার একটা ভাগ্য পরিবর্তন হইল, এবং সেই পরিবর্তনটা আসলে কোনো ভালো কোনো পরিবর্তন না। এটা একটা খুবই আম, এটা সুখকর কোনো পরিবর্তন না, হ্যাঁ? এটা একটা আনওয়েলকাম বা একটা আনপ্লিজেন্ট একটা পরিবর্তন। যেমন এক্সাম্পল দেওয়া যায় এইভাবে, ধরেন যে আপনি হচ্ছে যে আহ, খুব ভালো ব্যবসা করতেন, হ্যাঁ, খুব ভালো আপনার ব্যবসা বাণিজ্য চলছে, খুব ভালো। হঠাৎ করেই হঠাৎ করেই হচ্ছে যে আহ, ধরেন আল্লাহ না করুক, যেমন আজকে হয়তো আপনারা দেখেছেন বা ফিল করেছেন অনেকে যে ঢাকা শহরে কিন্তু একটা ভূমিকম্প হয়েছে, ছোটখাটো, খুব বেশি না। মানে ঢাকা শহরে একটা ভূমিকম্প অনুভূত হয়েছে। তো আমাদের এইখানে কিন্তু একটা ভূমিকম্প আমরা পাওনা আছি। পাওনা আছি বলতে একটা ভূমিকম্প ডিউ আছে এই অঞ্চলে। কবে হবে, কখন হবে, এটা কেউ জানে না, তবে হবে যে এটা শিওর। কবে হবে এটা আমরা জানি না আসলে। আজকে হইতে পারে, এই মুহূর্তে হইতে পারে, 10 বছর পরে হইতে পারে, 20 বছর পরে হইতে পারে, 50 বছর পরেও হতে পারে, তবে হবে, এটা হচ্ছে একদম কনফার্ম। কবে হবে এটা আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া এটা কেউ জানে না। তো ধরেন আপনার সবকিছু ওকে, আপনি একটা সুন্দর, আপনি ব্যবসা করছেন, আপনি বাণিজ্য করছেন, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে ভূমিকম্পতে আপনার সবকিছু ধ্বংস হয়ে গেল। তাহলে এই যে এখন এটার ফলে কি হইলো, আপনি একদম একদম পথে বসে গেলেন। তো এটা আপনার ভাগ্যের একটা আকস্মিক পরিবর্তন হইলো। আবার ধরেন আপনি ব্যবসা করতেন, হঠাৎ করে আপনার গুদামে আগুন লাগলো, আগুন লেগে আপনার সবকিছু পুড়ে গেল, ধ্বংস হয়ে গেল, তাহলে এক রাত্রে আপনি একদম রাস্তায় বসে গেলেন। এটাকে বলা হয় ভিসিস্টিউট, হ্যাঁ, মানে ভাগ্যের হঠাৎ করে ভাগ্য পরিবর্তন। তাহলে VICISSITUDE, ভিসিস্টিউট। ওকে। ভেনজেন্স, ভেনজেন্স নাম শুনলেই যারা হচ্ছে ব্যাটম্যানের ভক্ত, তারা হচ্ছে যে এটার সাথে ভালো রিলেট করতে পারে। আমি প্রচুর মুভি দেখি, তো এই কারণে দেখা যাচ্ছে আসলে প্রায় সময়ই আমার কথাবার্তায় মুভির বিভিন্ন রেফারেন্স চলে আসে। তো ভেনজেন্স, VEN, ভেন, VEN, GEGANCE, ভেনজেন্স। ভেনজেন্স মানে হচ্ছে প্রতিহিংসা, প্রতিহিংসা। সুপারিনটেন্ডেন্ট, সুপারিনটেন্ডেন্ট এটার অর্থ হচ্ছে অধীক্ষক, অধীক্ষক, হ্যাঁ, অধীক্ষক। যেমন এই যে আমরা আহ, বলি না যে আপনার সুপারিনটেন্ডেন্ট, এটার সাথে হচ্ছে পুলিশ, পুলিশের সাথে হচ্ছে এটা আমরা প্রায় এই শব্দটা শুনি। তাহলে দেখেন বানানটা খেয়াল করেন, সুপার, SUPER, সুপার, IN, সুপার ইনটেন, DNT, সুপার ইনটেন্ডেন্ট, সুপার ইনটেন্ডেন্ট, হ্যাঁ, সুপার ইনটেন্ডেন্ট, তাহলে সুপার ইনটেন্ডেন্ট। ওকে। আচ্ছা, এরপর আসেন, আমরা অনেকগুলা শব্দ শিখলাম, এরপরে আমরা দেখবো হচ্ছে কিছু কিছু শব্দ আছে যেগুলার প্রথম শব্দটা বা প্রথম বর্ণটা উচ্চারিত হয় না, প্রথম বর্ণটা সাইলেন্ট থাকে। যেমন সুনামি, আমি এটাকে উচ্চারণ করি টি সুনামি, টি সুনামি, এই টিটা হচ্ছে সাইলেন্ট থাকে, টি সুনামি, TSUNAMI, সুনামি। এরপর দেখেন সাইকোলজি, সাইকোলজি, এই সাইকোলজির এবং হচ্ছে নিউমোনিয়া, সাইকোলজি এবং হচ্ছে নিউমোনিয়া, এই দুইটার শুরুর দিকে যে পি, এটা কোনো উচ্চারণ হয় না। যেমন এটাকে আমি আমি উচ্চারণ করতে হবে পি নিউমোনিয়া, পি নিউমোনিয়া, PNEU, পি নিউমোনিয়া, ঠিক আছে? এরপর যেটা বললাম সাইকোলজি, সাইকোলজিতেও প্রথম যে পিটা, এটা উচ্চারণ হয় না, SYCHO, সাইকো, সাইকো। অথবা আমি এটাকে এভাবেও শুরুতে উচ্চারণ করেছিলাম, সাইচোলজি, 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 PSI, চলো জি, GYG, সাইকোলজি, উচ্চারণ হচ্ছে সাইকোলজি। তারপরে নেমোনিক, নেমোনিক,
এই শব্দটার উচ্চারণেও প্রথম এম শব্দটা উচ্চারিত হয় না। এটাকে আপনি এভাবে মনে রাখতে পারেন, এম নেমোনিক, এম নেমোনিক, এম এন ই নে এম ও নেমো এন আই সি, এম নেমোনিক। আরেকটা আছে সুডোনিম, সুডোনিম, সুডোনিম মানে হচ্ছে ছদ্মনাম, সুডোনিম, পি এস ইউ, পি এস ইউ ডিও, সিউডো, 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 হ্যাঁ, সিউডো, এন ওয়াই এম, নিম, সিউডোনিম, সিউডোনিম মানে হচ্ছে ছদ্মনাম। এখানে দেখেন কিছু শব্দ আছে যেগুলো দেখা যায় আই এখানে ভুল হয়, যেমন টুইশন, আমরা উচ্চারণ করি টিউশন, কিন্তু বানানটা খেয়াল করেন, বানানটা হচ্ছে টি ইউ আই টি আই ও এন, টুইশন, টুইশন, উচ্চারণটা এভাবে করবেন টুইশন, তাইলে আইটা যে মাঝখানে আছে এটা মনে থাকবে। আমরা যদি এটাকে বলি টিউশন, উচ্চারণটাও টিউশন, কিন্তু আপনি যদি এই শব্দের বর্ণ ধরে উচ্চারণ করতে চান সেক্ষেত্রে টুইশন হয়, ঠিক আছে। সিলিং, সিলিং, এটা উচ্চারণ হচ্ছে সিলিং, কিন্তু দেখেন মাঝখানটা আই আছে, সেক্ষেত্রে উচ্চারণ হয় সেইলিং, সেইলিং, সিই আই এল আই এন জি, সেইলিং, সেইলিং, ঠিক আছে, কিন্তু এমনিতে উচ্চারণটা হচ্ছে সিলিং। তাহলে মুখস্থ করার জন্য বা মনে রাখার জন্য আপনি উচ্চারণ করতে পারেন সেইলিং। পার্লিয়ামেন্ট, উচ্চারণটা হচ্ছে পার্লামেন্ট, কিন্তু আপনার সুবিধার জন্য আপনি উচ্চারণ করতে পারেন পারলিয়ামেন্ট, পি এ আর, পার এল আই এ, লিয়া এম ই এন টি, মেন্ট, পারলিয়ামেন্ট। ওকে। রিসিট, উচ্চারণটা হচ্ছে রিসিট, কিন্তু বানানটা যদি আপনি খেয়াল করেন, আর ই সি ই, রেসি আই, রেসি আই পিটি, রেসেইপ্ট, রেসেইপ্ট হয়, হ্যাঁ, রেসেইপ্ট হয়, কিন্তু উচ্চারণটা হচ্ছে রিসিট। রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্টেও একই, রিসিপিয়েন্ট, রেসিপিয়েন্ট, এটার উচ্চারণটা এখানে স্পেলটা হচ্ছে আর ই সি আই পি আই ই এন টি, রেসিপিয়েন্ট। ওকে। যেসব শব্দে ই ভুল হয় কিছু শব্দ আছে, যেমন ক্যারোসিন, ক্যারোসেনে, আমি উচ্চারণ করতে পারি এইভাবে, ক্যারোসেনে, ক্যারোসেনে। কারো কারো অদ্ভুত কিছু জিনিস থাকে, যেমন কারো কারো হচ্ছে যে আপনার আপনার কেরোসিনের গন্ধ ভালো লাগে, অনেকে আছে এরকম যে তার কাছে কেরোসিন পোড়া যে গন্ধটা, হ্যাঁ, কেরোসিন পোড়া গন্ধ ভালো লাগে। যেমন আমার কাছে হচ্ছে পেট্রোল পোড়া গন্ধ ভালো লাগে, আমি জানি না কেন ভালো লাগে, এটা হয়তো কেউ কেউ এটা রিলেট করতে পারবেন। আমার কাছে ভালো লাগে পেট্রোল পোড়া গন্ধ, আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো গন্ধ। তো কেরোসিন, এই কেরোসিন এটার এটার সাথে হচ্ছে অনেক স্মৃতি জড়িত। কেরোসিন, আমাদের যেখানে বাড়ি ওইখানে আসলে বিদ্যুৎ থাকতো না, আমার প্রচুর হচ্ছে যে বিদ্যুৎ বিভ্রাট হইতো, লোডশেডিং হইতো, তখন আমরা হারিকেন জ্বালিয়ে পড়তাম, হারিকেন এবং হচ্ছে এখন এবং হচ্ছে কপি, হ্যাঁ, আমরা কপির হচ্ছে এটা কুপিও বলে, কপিও বলে, আবার এটার আরেকটা আঞ্চলিক শব্দ আছে সেটা হলো চেরাক, চেরাক, হুম, বা আমরা উচ্চারণ করতাম যে সেরাক, সেরাক, ঠিক আছে। তো এই চেরাগ তারপরে কপি এগুলা আমরা হচ্ছে এই কেরোসিন দিয়ে হচ্ছে জ্বালাতাম, কিন্তু কবে যেন একবার বাড়িতে গেলাম, তো হঠাৎ করে অন্য একটা ঘরে দেখলাম যে এই আপনার হারিকেন। তো আমি খেয়াল করলাম যে আগে হারিকেনের আলোতে দেখা যেত যে আমি আর এবং আমার ছোট বোন দুজনই হারিকেনের আলোতে পড়তেছি, বা আমরা আমরা পড়েছি ছোটবেলায় হারিকেনের আলোতে, কিন্তু এখন আমি খেয়াল করলাম যে আমি আসলে স্পষ্ট আমি লেখা বুঝতেছি না, মানে বইয়ের যে লেখা হারিকেন আলো তো এটা আমি বুঝতেছি না। তো এখন আসলে তখন বুঝলাম যে মানুষের আসলে অ্যাডাপ্টেশনটা খুব আহ, বড় একটা ব্যাপার। তো যাই হোক, তাহলে কেরোসিন। এরপর দেখেন মেসেঞ্জার, মেসেন, মেসেন, এম ই এস, মেস, এস ই এন, সেন, জি ই আর, মেসেঞ্জার, মেসেঞ্জার। সেমিস্টার, এস ই এম ই এস টি ই আর, সেমিস্টার, উচ্চারণটা হচ্ছে সিমেস্টার, ঠিক আছে। সেমিস্টার মানে তো সেমিস্টার, এটা আমরা সবাই জানি। এই শব্দগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আপনার এগুলোর ক্ষেত্রে ইটা হচ্ছে আপনার ভুল হতে পারে, ঠিক আছে। আরেকটা শব্দ আছে যেটা হচ্ছে জুয়েলারি, জুয়েলারি, জুয়েল শব্দটা বানান দেখেন, জে ই ডাব্লিউ ই ডাবল এল ই আর ওয়াই, জেউইলারি, জে ওয়েল, জেওয়েলারি এভাবে উচ্চারণ করতে পারেন, হ্যাঁ, বা জেওয়েলারি এভাবে উচ্চারণ করতে পারেন, ঠিক আছে। ওকে। এরপরে আসেন হচ্ছে ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি মানে হচ্ছে রক্ত আমাশয়, হ্যাঁ, রক্ত আমাশয়। ডাইসেন্ট্রি, ডাইসেন্টারি, টি ওয়াই ডাই এস ই এন সেন, ডাইসেন টি ই আর ওয়াই, ডাইসেন্টারি। মিসেলিনাস, মিসেলিনিয়াস মানে হচ্ছে বিবিধ, মিস, সি ই ডাবল এল, সেল, এ এন ই ও ইউ এস, মিস সেল এনিয়াস, মিস সেল এনিয়াস, মিসেলিনিয়াস মানে হচ্ছে বিবিধ, বিবিধ, ঠিক আছে। এরপর আসেন
পার্সোনাল, পার্সোনাল মানে হইলো আপনার কর্মচারী, পার্সোনেল, পার্সোনেল এভাবে উচ্চারণ করতে পারেন, পার্সোনেল, পার্সোনেল, পার্সোনেল মানে হচ্ছে কর্মচারী। এরপরে আমরা আসেন কিছু নেশন যুক্ত শব্দ দেখি, অ্যাসাসিনেশন, কন্ডোনেশন, ইন্ডিগনেশন, ফ্যাসিনেশন, এক্সপ্লানেশন, এই সবগুলোর অর্থ হচ্ছে, সবগুলোর সাথে হচ্ছে নেশন শব্দটা আছে, কিন্তু এর আগের ভিন্ন ভিন্ন সিলেবল আছে, যেমন অ্যাসাসিনেশন এটা আমরা আগে দেখেছি। কন্ডোনেশন, কন্ডোনেশন মানে হচ্ছে ক্ষমা, CONDO, কন্ডো। ইন্ডিগনেশন, INDIG, ইন্ডিগ। ফ্যাসিনেশন, FAS, ফ্যাসিনেশন, ওকে। এক্সপ্লানেশন মানে হচ্ছে ব্যাখ্যা, EXXPLA এক্সপ্লানেশন। আচ্ছা, এরপর দেখেন রোগের নাম। রোগের নামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যালেরিয়া, ম্যালেরিয়া, মালারিয়া, MALARYA, মালারিয়া। কলেরা, কলেরার ক্ষেত্রে CHO, নট CO, CHOLERA, কলেরা। এটাকে আপনি উচ্চারণ করতে পারেন চলেরা, চলেরা, CHOLERA, চলেরা। ডায়ার, ডায়ার হইয়া, আমি এভাবে উচ্চারণ করতাম, ডায়ার, DIA, ডায়ার হইয়া, HOEA, ডায়রিয়া। উচ্চারণটা হচ্ছে ডায়রিয়া, কিন্তু আপনি চাইলে এভাবে উচ্চারণ করতে পারেন, ডায়ার হইয়া। জন্ডিস, JAUN, জন, DICE, জন্ডিস, জন্ডিস, ঠিক আছে, জন্ডিস, জাউন্ডিস, JAUN, জাউন, জাউন, DICE, তাহলে জন্ডিস, জন্ডিস এটা একটা রোগের নাম। একজিমা, ECXZEJMA, মা, একজিমা, একজিমা। ডায়াবেটিস, DIA, BETES, ডায়াবেটিস। আপনারা কি জানেন, আপনারা যেখানে জন্মগ্রহণ করেছেন, আমি, আপনারা যেখানে জন্মগ্রহণ করেছেন, এখানে জন্মগ্রহণ করার কারণে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 40%। মানে এই ভূখণ্ডে জন্মগ্রহণ করার কারণে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা হচ্ছে 40%, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি অলরেডি, আপনার ডায়াবেটিস হবে, এটা হইলো 40%। এটার কারণ হচ্ছে আমাদের যে অবস্থানের কারণে অনেক কিছু নির্ভর করে আমাদের, কারণ আমাদের অবস্থানটা তো আসলে একদিনের অবস্থান না, এটা অনেক দিনের অবস্থান, এবং এখানকার যে খাদ্যাভ্যাস, হ্যাঁ, অনেক কিছু হচ্ছে এটার উপরে আসলে নির্ভর করে। আবার যদি আপনার মা এবং বাবার ডায়াবেটিস থাকে তাহলে এই সম্ভাবনা আরো বাড়বে। আপনার লাইফস্টাইল যদি খারাপ হয় তাহলে এই সম্ভাবনা আসলে আরো বাড়বে। ডিফথেরিয়া, DIPH, ডিফ, DIPH, ডিফ, THERIA, ডিফথেরিয়া। ডিফথেরিয়া হচ্ছে একটা গলার রোগ। এলিফ্যান্টিয়াসিস, এলিফ্যান্টিয়াসিস এটার বাংলা হচ্ছে গোদরোগ। গোদরোগ মানে হচ্ছে দেখবেন ওই যে অনেকে আপনার রাস্তাঘাটে পড়ে থাকে এবং এদের একটা পা হচ্ছে অনেক ফোলা থাকে, অনেক ফোলা, হ্যাঁ, হাতির মতো পা ফুলে থাকে, এটাকে বলা হয় এলিফ্যান্টিয়াসিস। ELEPHAN, এলিফ্যান্ট। দেখেন এলিফ্যান্টের যেরকম পা অনেক মোটা থাকে, এখানেও রোগীর পা অনেক ফুলে যায়, মোটা হয়ে যায়, এই কারণে এটা এলিফ্যান্ট সাথে মিল আছে, এলিফ্যান্টিয়াসিস, পা ফোলা রোগ। এটা এটা কিন্তু এক ধরনের মশার কামড়ে হয়, এক ধরনের ভাইরাসের কারণে হয়, ওই ভাইরাসবাহী মশার কামড়ে হয় আর কি। অ্যাজমা, অ্যাস্থমা, অ্যাজমা হচ্ছে হাঁপানি, ASTHMA, অ্যাস্থমা, অ্যাজমা হচ্ছে হাঁপানি। ওকে, এরপর দেখেন রিউমাটিজম, রিউমাটিজম মানে হচ্ছে বাত, বাত। এখানে কিন্তু এই এর উচ্চারণটা নাই, আর হিউমা, আর হিউমাটিজম, আর হিউমাটিজম, হ্যাঁ, এটা উচ্চারণ হচ্ছে রিউমাটিজম, তবে উচ্চারণটা আপনি এভাবে করতে পারেন, আর হিউমাটিজম। আচ্ছা, এবার আসেন কিছু স্পেলিং, কিছু নিয়ম আছে। যেমন ধরেন যে কোনো শব্দের শুরুতে যদি হচ্ছে অল এবং শেষে যদি ফুল, ফুল এই দুটো শব্দ থাকে, তাহলে শেষের যে ফুলটা অথবা শুরুর যে অলটা, সেখানে একটা এল বাদ যায়। যেমন দেখেন ইউজফুল, ফুলের ডাবল এল, এখানে শব্দটা হয়েছে ইউজফুল, এখানে কিন্তু একটা এল, ডাবল এল না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা প্রায় আমাদের ভুল হয়। অলমোস্ট, অল একটা শব্দ, মোস্ট আর একটা শব্দ, কিন্তু এখানে দেখেন অল, অলের সাথে সাথে আছে হচ্ছে ডাবল এল, কিন্তু শব্দটা হবে অলমোস্ট, ALMOST, অলমোস্ট, এখানে কিন্তু ডাবল এল না। অলরেডি, এখানেও সেম, ALL আছে, অল, কিন্তু এইখানে কিন্তু একটা এল হবে, ঠিক আছে, ডাবল এল হবে না। আরো কিছু এক্সাম্পল দেখেন, এই যে অলদো, তারপরে হার্মফুল, হ্যাঁ, অলওয়েজ, এগুলো সবগুলাতেই হচ্ছে একটা এল। আরো কিছু শব্দ দেখেন, বিউটিফুল, স্কিলফুল, এই সবগুলোতে কিন্তু হচ্ছে একটা এল, ঠিক আছে। আরো কিছু
শব্দ দেখেন, যেমন হচ্ছে গ্রেটফুল, ফরগেটফুল, সাকসেসফুল, অফুল, এই সবগুলোতেই হচ্ছে একটা এল। আরেকটা শব্দ আছে ফুলফিল, এটা আমরা অনেকেই ভুল করি। ফুলফিল দুই জায়গাতে কিন্তু একটা করে এল, ফুলেরও একটা এল, ফিলেরও একটা এল, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন এস নাকি ইএস, আমরা কোথায় এস যুক্ত করব এবং কোথায় হচ্ছে ইএস যুক্ত করব। যখন এইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা আসলে অভ্যাসের ব্যাপার, যে কোনটার সাথে আসলে এস যুক্ত হচ্ছে আর কোনটার সাথে ইএস যুক্ত হচ্ছে, এটা আপনার হচ্ছে আসলে আপনি পড়তে পড়তে বুঝতে পারবেন। সাধারণত ও, তারপরে হচ্ছে যে সিএইচ, হ্যাঁ, মানে যেগুলো উচ্চারণ চ হয় সিএইচ, তারপরে যেগুলোর উচ্চারণ হচ্ছে স হয় যেমন এস, এস এইচ, ডাবল এস, এগুলোর সাথে হচ্ছে ইএস যুক্ত হয়। যেমন ডিশ থেকে ডিশেস, মিস থেকে মিসেস, মিক্স থেকে মিক্সেস, ফোকাস থেকে ফোকাসেস, ক্যাচ থেকে ক্যাচেস, গ্যাস থেকে গ্যাসেস, ঠিক আছে। তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন ফটো, স্টুডিও, ভিডিও, এগুলোর সাথে ইএস যুক্ত হয় না, এগুলোর সাথে এস যুক্ত হয়। যেমন এই ভিডিও বানানটা আমরা অনেকে এইভাবে লিখি, এইভাবে লিখি, যেটা হচ্ছে একটা ভুল। হ্যাঁ, এটা হয়ে গেছে ভ্যাডিও, ভ্যাডিও হয় না, ভিডিও হয়, VIDEO, ভিডিও। এরপর আসেন ইআই নাকি হচ্ছে আইই। এটা হচ্ছে দেখা যায় যে কিছু কিছু জায়গায় ইআই আসে, আবার কিছু জায়গায় আইই আসে। কখন কি আসে এটা আমরা একটু দেখবো। দেখেন, সাধারণত সি এর পরে, সি লেটারের পরে ইআই হয়, আর অন্যান্য ক্ষেত্রে আগে আই বসে পরে ই বসে। খেয়াল করেন, সি থাকলে ইআই হয়, সি থাকলে সেই, সেই এভাবে, এভাবে উচ্চারণ, এভাবে মনে রাখবেন সেই। আর অন্যান্য ক্ষেত্রে আই আগে হয়, ই পরে বসে। যেমন দেখেন, এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আপনার অ্যাকসেপ্ট, আই বিফোর ই, অ্যাকসেপ্ট আফটার সি, ঠিক আছে। এটা এখানে কিছু এক্সাম্পল দেখেন। দেখেন এখানে দেখেন যে আম, আপনার কনসিভ, এই দেখেন সি এর পরে ইআই হয়েছে, কনসেইভ, কনসিভ। ডিসিভ, CEI। পারসিভ, CEI। রিসিভ, CEI। আইদার, নাইদার, কাউন্টারফেইট, এখানে কিন্তু আবার আই এর আগে ই হয়েছে, কারণ এখানে সি নাই, এই কারণে আই এর আগে ই হয়েছে। তাহলে যখন সি থাকবে তখন আপনার ই এর পরে আই বসাবেন, সেই, সেই হবে সেই, ঠিক আছে। এরপর দেখেন ফরফেইট, ফরফেইট, হ্যাঁ, হাইট, তাহলে এখানেও কিন্তু ই এর পরে আই হয়েছে, কিন্তু যদি সি হয় সেক্ষেত্রে সি এর পরে হবে ই, এর পরে হবে আই। এখানে কিছু আইই সংবলিত শব্দ আছে, যেমন অ্যাচিভ, আইই, মাইটিয়ার, আইই, ডাই, আইই, পিস, আইই। তাহলে এখানে আর কিছু আইই জাতীয় শব্দ আছে, এই শব্দগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপরে দেখেন ANCE নাকি ENCE। কিছু কিছু শব্দ আছে যেগুলোর সাথে ANCE হয়, আবার কিছু শব্দ যেগুলোর সাথে ENCE হয়। যেমন অ্যাসিস্টান্সে, ইম্পর্টান্সে, মেইনটেনান্সে, গাইডান্সে। আমি যে আনসে উচ্চারণ করছি এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এগুলোর শেষে ANC আছে, আপনারা চাইলে এইভাবে উচ্চারণ করতে পারেন। ENC সংবলিত শব্দ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, DENC, ডেন্স, ইন্টেলিজেন্স, GENCE, জেন্স, ডিফারেন্স, DIFFERENCE, ডিফারেন্স, ঠিক আছে। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, ইগনোরান্স, প্রিফারেন্স, অ্যাবসেন্স, এগুলো আপনারা মোটামুটি পড়লে বুঝবেন। কিছু কিছু জায়গায় দেখা যায় যে ব্রিটিশ ইংলিশ একরকম হয় আর আমেরিকান ইংলিশ একরকম হয়। আমরা সাধারণত ব্রিটিশ ইংরেজিটাই আসলে ফলো করি আমাদের দেশে, যেহেতু আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম। এই কারণে আপনারা এই ব্রিটিশ ইংরেজিটাই আসলে ফলো করুন। যেমন এইজিং এর বানানটা খেয়াল করেন, AGING, এটা হচ্ছে আমেরিকান ইংলিশ, আর এখানে হচ্ছে AGEING, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। লিটারের ক্ষেত্রে ILTER, আর আমেরিকান ইংলিশ হচ্ছে LITER। তাহলে এই বানানগুলো হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর দেখেন যে কোনো ভার্বের শেষে যদি ই থাকে, এর সঙ্গে আইএনজি যদি আপনি যুক্ত করতে চান তাহলে ওই ইটা হচ্ছে উঠে যাবে। যেমন দেখেন রাইট, রাইটের সাথে যদি আপনি আইএনজি যুক্ত করেন সেক্ষেত্রে হয়ে যাবে রাইটিং, রাইটিং, ঠিক আছে। যেমন বিলিভ, ই আছে, এখানে আইএনজি যোগ করার পরে কিন্তু ইটা উঠে যাবে, হয়ে যাবে বিলিভিং, ঠিক আছে। আবার কেয়ারে কেয়ারিং, একই একই রকম হয়। তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন এগ্রি, এগ্রি থেকে এগ্রিইং, এখানে কিন্তু ই উঠে নাই। বি থেকে বিইং, এখানে কিন্তু ই উঠে নাই। ডাই, এই ডাই মানে কি, এই ডাই মানে হচ্ছে রং, হ্যাঁ, ওই যে কাপড়ের যে রং সেটা হচ্ছে ডাই। এই এটাও উচ্চারণ হচ্ছে ডাই, আর এইটা উচ্চারণ হচ্ছে ডাই, কিন্তু দুই ডাইয়ের হচ্ছে অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন। তো এখানে কিছু শব্দ আছে, এগুলো আপনারা হচ্ছে এক্সপিরিয়েন্টে পড়ে নিন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন যে আহ সাধারণত যেগুলো হচ্ছে আপনার মনোসিলেবলিক ওয়ার্ড। মনোসিলেবলিক ওয়ার্ড মানে হচ্ছে একটাই অক্ষর,
একটাই অক্ষর। হ্যাঁ, অক্ষর মানে কি, যেমন ধরেন বাংলাদেশ, এখানে কয়টা অক্ষর আছে? বাং এটা হচ্ছে একটা অক্ষর, লা এটা হচ্ছে আরেকটা অক্ষর, বাংলা দেশ এটা হচ্ছে আরেকটা অক্ষর, তিনটা অক্ষর মিলে বাংলাদেশ। ঠিক আছে, তাহলে এরকম যেগুলা মনোসিলেবলিক ওয়ার্ড, মনোসিলেবলিক ওয়ার্ড কোনগুলা, যেমন ধরেন কাক, কাকের এটা কিন্তু আলাদা, আপনি এরকম উচ্চারণ উচ্চারণ করতে পারবেন না যে কাক, কা ক এরকম উচ্চারণ হয় না, কাক একটা উচ্চারণ। ঠিক আছে, তাহলে এই ধরনের মনোসিলেবলিক যে ওয়ার্ড গুলো আছে এগুলোর শেষে সাধারণত আই ই থাকে। তবে যদি আপনি আইএনজি যুক্ত করতে চান সেক্ষেত্রে হচ্ছে ওয়াই প্লাস আইএনজি হয়। তো এগুলো এরকম মুখস্থ করার কিছু নাই, আপনি এগুলো আসলে এই শব্দগুলো দেখলে আসলে বুঝবেন। যেমন ডাই, ডাই থেকে যদি আইএনজি যুক্ত করেন সেক্ষেত্রে হবে ডাইং, ডি ওয়াই আইএনজি। লাই, লাই সাথে যদি আইএনজি যুক্ত করেন সেক্ষেত্রে হবে এল ওয়াই এন জি, লাইং। ঠিক আছে, আর সাধারণত ভার্বের শেষে ডাবল ই ও ই ওয়াই ই যুক্ত থাকলে ইটা উঠে যায় না। ঠিক আছে, যেমন হো থাকলে হোয়িং হয়, হাই থাকলে হচ্ছে হাইং হয়। ঠিক আছে, সর্টি থাকলে হচ্ছে সর্টিং হয়। ওকে, এরপর আসলে এখানে এখানে কিছু নিয়ম আছে যে কোনগুলোর সাথে আপনি হচ্ছে টিআই ও এন বসাবেন, কোনগুলোর সাথে আপনি টিআই ও এন বসাবেন, কোনগুলোর সাথে আপনি এসআই ও এন বসাবেন। তো সাধারণত যে সকল নাউনের শেষে ডাবল এস থাকে সেগুলার শেষে হচ্ছে ডিরেক্ট আই ও এন বসে যায়। যেমন রিপ্রেশন ডাবল এস, কনকাশন ডাবল এস, অপ্রেশন অপ্রেশন ডাবল এস, ডিসকাশন ডাবল এস। ঠিক আছে, এখানে আরো কিছু শব্দ দেখেন, এখানে আছে এক্সাম্পল দেওয়া আছে টিআই ও এন দিয়ে, যেগুলো শেষে সি পি অথবা এস থাকে এগুলোতে আমরা টিআই ও এন বসাই, যেমন অ্যাবজর্পশন, পারসেপশন, অ্যাকসেপশন, কারেকশন, সাবস্ক্রিপশন। তো এগুলো আপনি মোটামুটি আসলে মুখস্থ করার কিছু নাই, আপনি এগুলা যদি মোটামুটি পড়তে থাকেন তাহলে আসলে এগুলো মোটামুটি পারবেন। যে সকল নাউনের শেষে এল আছে তাদের পরে হচ্ছে শন বসে, যেমন হচ্ছে দেখেন কম্পালশন, রিভালশন, ইমালশন, হ্যাঁ রিপালশন। আবার যেসব নাউনের শেষে এন থাকে তাদের শেষে হচ্ছে শন বসে, এস আই ও এন বসে, যেমন প্রিটেনশন, এক্সটেনশন, ডিসেনশন, অ্যাসেনশন, সাসপেনশন ইত্যাদি। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে, যেমন এই যে প্রিভেনশন, এটা শেষে এন আছে কিন্তু এন থাকলেও টিআই ও এন হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে অ্যাটেনশন, টিআই ও এন থাকে। ঠিক আছে, এগুলো আর কি। তো যাই হোক, এগুলো হচ্ছে কথা। এরপরে দেখেন যে সকল নাউনের শেষাংশে আর আছে তাদের পরে হচ্ছে এস আই ও এন বসে, যেমন হচ্ছে অ্যাসপারশন, ভার্সন, হ্যাঁ সাবমার্শন, পারভার্সন, ডাইভার্সন ইত্যাদি ইত্যাদি। তো এগুলো আপনারা মোটামুটি পড়লে বুঝবেন। এরপরে আসেন যে সিই, আচ্ছা আমার, তাহলে আমরা ছিলাম হচ্ছে বানানে, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। সিই ডিই, সিডি বা হচ্ছে এটাকে সি ডাবল ইডি এটাও হয়। এখানে দেখেন, এখানে কোন কোন জায়গায় কি হয়। ওয়ার্ডের শেষে দেখা যায় যে অনেক সময় সিই ডিই থাকে, আবার দেখা যায় যে সি ডাবল ই ডি থাকে, আবার অনেক সময় এস ই ডি ইও থাকে। এখন কখন কোনটা দেওয়া হয় এটার কিছু কিছু বানান আছে, সেই বানানগুলো একটু খেয়াল করে পড়তে হবে। এখানে কিছু বানানের এক্সাম্পল দেওয়া আছে, যেমন দেখেন যে এক্সিড, এক্সিড, হ্যাঁ, কনসিড, ইন্টারসিড, প্রিসিড, রিসিড, হ্যাঁ, তারপরে এক্সিড, প্রসিড, সাকসিড, তারপরে সুপারসিড। হ্যাঁ, তাহলে এইগুলার এই সুপারসিডই এটা শেষ শুধু হচ্ছে অ্যাসিডি বসে, এক্সিড এইখানে হচ্ছে সি ডাবল ই ডি বসে, এই বানানগুলো খেয়াল করবেন। আর এখানে হচ্ছে এই সিইডি এর ক্ষেত্রে হচ্ছে আপনার সিই ডিই বসে। আচ্ছা, এবার দেখেন ওয়ার্ডের শেষে অনেক সময় দেখা যায় ওয়াই, আই এফ ওয়াই থাকে, আবার কিছু কিছু সময় দেখা যায় ই এফ ওয়াই থাকে। তো এক্ষেত্রে এখানে একটা লিস্ট দেওয়া আছে, যেমন কোথায় কোথায় আই এফ ওয়াই থাকে, যেমন অ্যাম্পলিফাই আই এফ ওয়াই, ক্লাসিফাই আই এফ ওয়াই, জাস্টিফাই আই এফ ওয়াই, সিগনিফাই আই এফ ওয়াই, এগুলো সবগুলো সবগুলোর সাথে হচ্ছে আই এফ ওয়াই থাকে। এরপর দেখেন লিকুইফাই এবং হচ্ছে আপনার পুট্রিফাই, হ্যাঁ, তারপরে রেয়ারিফাই, স্টুপিফাই, এগুলোর সাথে হচ্ছে ইএফওয়াই থাকে। তো এখানে কিছু মনে রাখার কৌশল আছে। এটা হচ্ছে যে আপনার ইএফওয়াই, ইএফওয়াই দিয়ে খুব অল্প কয়েকটা শব্দ আছে যেগুলো মনে রাখলেই চলে। যেমন এই শব্দগুলো একটা ইয়ে দিয়ে আপনি মনে রাখতে পারেন, সেটা হচ্ছে পার্লস, পার্লস দিয়ে আপনি মনে রাখতে পারেন। পার্লস মানে হচ্ছে এখানে পি ফর হচ্ছে পুট্রিফাই, পুট্রিফাই মানে হচ্ছে পচানো, আর ফর হচ্ছে রেয়ারিফাই, এল ফর হচ্ছে লিকুইফাই মানে তরল করা, আর এস ফর হচ্ছে স্টুপিফাই মানে হচ্ছে হতবুদ্ধি করা। ঠিক আছে, তো
এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে আজকের স্পেলিং ক্লাস। এইখানে কিছু হচ্ছে আপনার প্রিভিয়াস যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, বিভিন্ন কোনগুলা কোনটা উত্তর। যেমন চুজ দ্য কার্ড স্পেলিং, এটা 48 আসছে, এখানে সঠিক উত্তর হচ্ছে সি, রিপিটেশন। তারপরে 45th বিসিএস এ আসছে হলো হরোস্কোপ, নিউমোনিয়া, অকেশন এবং এম্বারাস। এগুলোর মধ্যে কোনটা কারেক্টলি স্পেলিং আছে সেটা জানতে চেয়েছে। এখানে সঠিক উত্তর হচ্ছে এইটা, নিউমোনিয়া, পি নিউমোনিয়া আর কি, যেটা আমরা পড়েছি। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে রং স্পেলিং। এরপরে দেখেন এখানে আরো কিছু শব্দ আছে, এগুলো আপনারা একটু বাসায় বসে হচ্ছে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? তো এই ছিল আপনাদের আজকের ক্লাস। আমরা মোটামুটি স্পেলিং শিখলাম। এখানে যেগুলো শিখেছি এখান থেকে যে 100% কমন আসবে এরকম কোনো আসলে নিশ্চয়তা নাই। তবে এইখানে মোটামুটি কঠিন কঠিন যেগুলো আছে বা সাধারণত যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো আসলে হচ্ছে আলোচনা করা হয়েছে। আজকে আমরা দেখব আইন, নীতি আর সমাজের পাঠ, অর্থাৎ এই রিলেটেড যে ওয়ার্ডসগুলো আছে, কয়েকটা ওয়ার্ডস, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো অ্যাজ ইউজুয়াল আমরা একটা গল্প দিয়ে শুরু করছি। একদিন কলেজে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ল কিছু ছাত্র পরীক্ষায় নকল করছে। শিক্ষক কঠোরভাবে জানালেন, যা কিছু অবৈধ কাজে জড়াবে বা যারা অবৈধ কাজে জড়াবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। তাহলে এই যে নকল করা, সেটা হচ্ছে একটা অবৈধ কাজ, এবং অবৈধ শব্দটার ইংরেজি হচ্ছে ইলিসিট। তাহলে যারা ইলিসিট কাজে জড়াবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। আয়েশা বলল, অপরাধ করলে ধরা পড়তেই হবে, তবে কেউ কেউ আবার নিজেদের অমনিপোটেন্ট ভাবে, যেন তাদের কিছুই থামাতে পারবে না। যেমন অমনিপোটেন্ট ভেবেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী। অমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান, একদম মোস্ট পাওয়ারফুল। তিনিও চিন্তা করেছিলেন যে কোনো কিছুই তাকে থামাতে পারবে না। রাফি শান্তভাবে উত্তর দিল, কিন্তু সব শক্তি একদিন শেষ হয়ে যায়। নৈতিকতার শক্তি ছাড়া কারো আসল ক্ষমতা থাকে না। শিক্ষক বোর্ডে লিখলেন ভার্চুয়াস, অর্থাৎ নৈতিক বা সৎ। তিনি বললেন, যারা সত্যিকার অর্থে ভার্চুয়াস তারাই সমাজে এগিয়ে নিয়ে যায়, তারাই সমাজকে এগিয়ে নিয়ে যায়। তাহলে এই যে ভার্চুয়াস শব্দ হচ্ছে নৈতিক, সৎ। তাহলে আমরা এখানে তিনটা শব্দ পেলাম, একটা হচ্ছে ইলিসিট, অবৈধ, অমনিপোটেন্ট, সর্বশক্তিমান, এবং ভার্চুয়াস, নৈতিক বা সৎ। ক্লাসে তখন আলোচনা হচ্ছিল ইতিহাস নিয়ে। কেউ একজন বলল, অনেক প্রথা এখন আর চলে না, এগুলো একেবারে অপ্রচলিত, বেইল নাই, পুরনো হয়ে গিয়েছে। তাহলে অবসোলেট মানে হচ্ছে একদম সেকেলে, পুরাতন, অপ্রচলিত। আরেকজন যোগ করলো, কিছু ধারণা তো একেবারে আর্কেইক, যেগুলো আধুনিক সমাজে আর মানাই না, মানে আধুনিক সমাজে ওগুলো আর চলে না, আধুনিক সমাজে ওগুলো এক্সপায়ার্ড হয়ে গিয়েছে, তার মানে একদম পুরাতন, আর্কেইক, ঠিক আছে? আর্কিক মানে প্রাচীন, অবসোলেট মানে হচ্ছে অপ্রচলিত, পুরনো। তখন শিক্ষক একটা ছোট্ট উদাহরণ দিলেন। যে মানুষ সবসময় সাধারণ সাধারণ ভাবনায় আটকে থাকে তাকে বলা যায় সাধারণ বা গতানুগতিক। এই সাধারণ বা গতানুগতিকের ইংরেজি হচ্ছে প্যাডেস্ট্রিয়ান। কিন্তু সমাজে টিকে থাকতে হলে আমাদের ভাবনা হতে হবে উঁচু, নতুন আর সৃজনশীল। তাহলে আমরা শিখলাম অবসোলেট মানে অপ্রচলিত, পুরাতন, আর কেইক মানেও কিন্তু প্রাচীন, অপ্রচলিত, পুরাতন, আর প্যাডেস্ট্রিয়ান মানে হচ্ছে সাধারণ, গতানুগতিক। শেষে তিনি বললেন, যারা মন্দ কাজ করে তারা ইতিহাসে নেফারিয়াস নামে পরিচিতি পায়, মানে ইতিহাস তারা নিকৃষ্ট থাকে, হ্যাঁ, তারা হচ্ছে খুব খারাপ মানুষ হিসেবে তারা চিহ্নিত থাকে। আর যারা ভালো কাজ করে তারা ভার্চুয়াস হয়ে চিরকাল বেঁচে থাকে। ভার্চুয়াস এই শব্দটা কিন্তু আমরা গত স্লাইডে দেখেছি, সেটা হচ্ছে নৈতিক। তাহলে নেফারিয়াস মানে হচ্ছে একদম খারাপ মানুষ, কুখ্যাত। প্যাডেস্ট্রিয়ান মানে হচ্ছে সাধারণ, গতানুগতিক। আর কেইক মানে হচ্ছে প্রাচীন। অবসোলেট মানে হচ্ছে পুরাতন। তাহলে আমরা শব্দ শিখলাম হচ্ছে ইলিসিট, অমনিপোটেন্ট, ভার্চুয়াস, অপ্রচলিত, অবসোলেট, আর্কেইক, প্যাডেস্ট্রিয়ান এবং হচ্ছে নেফারিয়াস। তাহলে আমরা একবার একটু শব্দগুলো দেখি। ইলিসিট অর্থ হচ্ছে অবৈধ, যেটা বৈধ নয় সেটাই হচ্ছে অবৈধ, এবং সেটা হচ্ছে ইলিসিট। ইলিসিট শব্দটার সাথে আপনি ইলিগাল শব্দটার মিল পাবেন। ইলিগাল সিট, ইলিগাল প্লাস সিট সমান সমান হচ্ছে ইলিসিট, মানে যে অবৈধভাবে বসে থাকে তার মানে সে অবৈধ। হি ওয়াজ অ্যারেস্টেড ফর সেলিং ইলিসিট ড্রাগস, তাকে অবৈধ ড্রাগ বিক্রির দায়ে গ্রেফতার করা হয়েছে। অমনিপোটেন্ট, অমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান,
সর্বশক্তিমান। অমনি মানে হচ্ছে অল, আর পোটেন্ট শব্দের অর্থ হচ্ছে পাওয়ারফুল, দুটো মিলে হয়েছে সব শক্তির অধিকারী বা অমনিপোটেন্ট। ভার্চুয়াস শব্দটা ভার্চু থেকে আসছে, ভার্চু মানে হচ্ছে নীতি আর ভালো গুণ, ভার্চুয়াস মানে হচ্ছে তাহলে নৈতিক বা সৎ। অবসোলেট মানে হচ্ছে একদম অবসোলেট, পুরাতন, জীর্ণ শীর্ণ, যেটা এখন আর কোনো বেইল নাই, চলে না, এইগুলোকে বলা হচ্ছে অবসোলেট বা অপ্রচলিত, পুরাতন। টাইপরাইটার্স হ্যাভ বিকাম অবসোলেট ইন দ্য ডিজিটাল এজ। তাহলে টাইপরাইটার তো এখন আসলে কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের এখন অনেক ডিজিটাল ইকুইপমেন্ট আছে, টুলস আছে, যেগুলো দিয়ে আমরা টাইপরাইটিংয়ের কাজ খুব সহজে করতে পারি। তাহলে টাইপরাইটার হচ্ছে একটা অবসোলেট জিনিস এবং একই সাথে এটা একটা আর্কেইক জিনিস। আর্কেইক মানে কিন্তু প্রাচীন। আর্কেইক শব্দটা আপনি মনে রাখতে পারেন আর্কাইভ থেকে। আর্কাইভে আমরা কি করি? আর্কাইভে আমরা প্রাচীন জিনিসপত্র, পুরাতন জিনিসপত্র জমা রাখি। তো আর্কাইভে যেগুলো রাখা হয় সেগুলো প্রাচীন, তাহলে সেগুলো হচ্ছে আর্কেইক। প্যাডেস্ট্রিয়ান শব্দের অর্থ হচ্ছে গতানুগতিক বা সাধারণ, এটা প্যাডেস্ট্রিয়ান অর্থ সাধারণ পথচারীও হয়। তাহলে প্যাডেস্ট্রিয়ান অন দ্য রোড, সাধারণ মানুষ হেঁটে যায়, রোডে হাঁটে হচ্ছে সাধারণ মানুষ, তাহলে প্যাডেস্ট্রিয়ান মানে হচ্ছে সাধারণ, কনভেনশনাল, গতানুগতিক। হিজ আইডিয়াজ ওয়ার টু প্যাডেস্ট্রিয়ান টু ইমপ্রেস দ্য জিউরি। নেফারিয়াস মানে হচ্ছে নিকৃষ্ট, কুখ্যাত। নিয়ার ফিউরিয়াস ভীষণ খারাপ কাজের জন্য যে কুখ্যাত, তাকে বলতে পারি আমরা নেফারিয়াস। দ্য গ্যাংস্টার ওয়াজ নোন ফর হিজ নেফারিয়াস অ্যাক্টিভিটিস। তার খারাপ কাজের জন্য সে খুবই কুখ্যাত, গ্যাংস্টার। তো এই ছিল আমাদের আজকের ভোকাব ক্লাস। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস করার জন্য।